হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। বলো তো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানায় দাও। ফেসবুকে যারা আছো, হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ফেসবুকে আমি মাত্র দেখতে পাচ্ছি যে তোমাদের কমেন্ট আসছে। আর ওয়েব অ্যাপে কি খবর সবার? চলতরিৎ কি শুরু হয়েছে? না, অপূর্ব হচ্ছে গত কালকের ক্লাসে স্থিরতরিৎটা শেষ করছে। সো তোমাদের সামনে কয়েকদিন ছুটি দেওয়া হবে, তারপরে হচ্ছে চলতরিৎ শুরু হবে। আর স্থিরতরিতের উইকলি যে মানে আমাদের যেই মেগা এক্সামটা, সেটা হচ্ছে সামনের মাসে হবে, কারণ দুইটা পরীক্ষা বাকি আছে এখনো। তোমাদের নিউটনিয়ান মেকানিক্সের ভাইভা এক্সাম বাকি, পর্যাবৃত্তগতির ভাইভা এক্সামটা বাকি। সো এটার পরে আমরা হচ্ছে স্থিরতরিতের যেই মেগা এক্সাম সেটা নিয়ে নিব। আমার ক্লাস কোন দিন হয়? আমার ক্লাস হচ্ছে হয় শুক্রবার আর রবিবার। শুক্রবার আর রবিবার। ওকে, ঠিক আছে। দাঁড়াও, আমি এখনো কমেন্ট ফেসবুকে এটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। দেখি কোনো বাগ হয়তো বা। ম্যারাথন ক্লাস, বাবারে বাবা, ম্যারাথন ক্লাস নেওয়া খুব কঠিন। ম্যারাথন ক্লাস নেওয়া খুব কঠিন। এই মান্থের মধ্যেই চ্যাপ্টার কমপ্লিট হবে? জানি না, এটা আসলেই জানি না। ওকে, আমি কিন্তু কমেন্ট করতেছি যাতে ফেসবুকে এখানে এই যে একটু গ্লিচ থাকে মাঝে মাঝে, এটার জন্য কমেন্টগুলো দেখা যাচ্ছে না। ঈদের আগে শেষ হবে? হ্যাঁ হ্যাঁ, ঈদের আগে আশা করতেছি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই তোমরা ভালো আছো? কি অবস্থা সবার? কেমন আছো? আমরা অলরেডি 3টা ক্লাস শেষ করছি। আমাদের এটা দিয়ে হচ্ছে 4 নাম্বার ক্লাস আজকে হবে। তো এই 4 নাম্বার ক্লাসে আমরা আজকে বেশ মজার মজার কিছু টপিক নিয়ে আলোচনা করব। বস, রিমোটটা কই? কই? এই, কোথায় গেল? আচ্ছা, যাই হোক। ওকে, সো সবাই খাতা কলম বের করো। সবাই একটু খাতা কলম বের করে ফেলো। হ্যাঁ, কই? ও, ছি ছি ছি, আমি এটা দেখতেছি না। আচ্ছা, ঠিক আছে। সো চলেন আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, সবাই খাতা কলম বের করেন, আমরা শুরু করি। এই যে কমেন্ট ফেসবুকে আসে না কেন? হা 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 হা, দেখলাম। ঠিক আছে, নাহিদ মির মাইর খাবা, একদম মাইর খাবা। ওকে, সো দেখো, আমাদের প্রথমে আগে এই প্রশ্নটা একটু তুলে ফেলো। এই প্রশ্নটা হচ্ছে, যখন একটা বস্তুর উপরে অনেকগুলা বল কাজ করছে, সবগুলা বল দ্বারা কৃত যে মোট কাজ সেটা আমরা বের করতে চাই। আলাদা আলাদা করে প্রত্যেকটা বল দ্বারা যে কৃত কাজ, সেই কৃত কাজটা আমরা বের করব। তো পরে খ, গ, ঘ, ঙ এরকম অনেকগুলা প্রশ্ন আছে, কিন্তু এই উদ্দীপকটা সবগুলা প্রশ্নের জন্যই একই রকম। তো আগে উদ্দীপকটা একটু তুলে ফেলো, তারপরে আমরা শুরু করছি। ঠিক আছে? ভিডিও দেখা যাচ্ছে না কেন? কই, দেখা তো যাচ্ছে, ভিডিও তো দেখা যাচ্ছে, ভিডিও তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো যাক, ফেসবুক এতক্ষণ পরে ঠিক হয়েছে। ফেসবুক এতক্ষণ পরে ঠিক হয়েছে। ওকে ভাইয়া, খুব ডিপ্রেশনে আছি। 3 তারিখ থেকে ইয়ার ফাইনাল এক্সাম। ও যাক, 3 তারিখ থেকে তো আর এইচএসসি পরীক্ষা না। এইচএসসি পরীক্ষা হইলে নাইলে একটা টেনশনের ব্যাপার ছিল, ইয়ার ফাইনাল পরীক্ষা। ওকে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, আশা করি সবার প্রশ্ন তোলা হয়ে গেছে। দেখা যাচ্ছে না, যারা দেখা যাচ্ছে না তোমরা ফেসবুকে চলে আসো। যাদের দেখা যাচ্ছে না তোমরা ফেসবুকে চলে আসো। ওকে, দেখেন, আমরা প্রথমে প্রশ্নটা আগে একটু পড়ি। মনে করো আমি অঙ্ক পারি না। অঙ্ক একটা রিডিং পড়ার পরে
কিভাবে করে অ্যাপ্রোচটা নিচ্ছি সেটা একটু খেয়াল করবা। আমি আসলেই অঙ্ক পারি না। দেখো অ্যাপ্রোচগুলা কি হচ্ছে। তো 2 কেজি ভরের একটা বস্তুকে, আরে আমি রিডিং করতে পারি, দেখছো? 2 কেজি ভরের একটা বস্তুকে একজন লোক ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর, এই যে আনত তল বরাবর বুঝছি না, এই দেখো একটা আনত তল এঁকে ফেললাম, তারপর কি আছে জানি না, দেখা যাক। আনত তল বরাবর উপরের দিকে 50 নিউটন বলে রশি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে ভাই একটা বস্তুকে টেনে নিয়ে যাচ্ছে, এইটুকু আমরা বুঝলাম। প্রশ্ন পড়ে এইটুকু আমরা বুঝলাম। প্রশ্ন পড়ে এইটুকু আমরা বুঝলাম। প্রশ্ন পড়ে এইটুকু আমরা বুঝলাম যে একটা আনত তলের উপরে একটা বস্তুকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ভেরি গুড। এখন খেয়াল করো, এইখানে আমাদের যে আনত তলের কোণটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল 30 ডিগ্রি। আমি কি ম্যাথের মধ্যে ঢুকছি? না, আমি জাস্ট উদ্দীপকটা পড়ে তারপরে সেই অনুযায়ী ছবিটা আঁকতেছি খালি। এখন দেখো 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর উপরের দিকে 50 নিউটন বলে নাকি টেনে নিয়ে যাচ্ছে। 50 নিউটন বলে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, দড়ি দিয়ে কি আনুভূমিক বরাবর বা একদম আনত তল বরাবর টেনে নিয়ে যাওয়া হচ্ছিল? না। দেখো পরের বারই বলছে রশিটা তলের সাথে 15 ডিগ্রি কোণ করে আছে। রশিটা তলের সাথে, মানে এইটা যদি তলের আনুভূমিক তল হয়, আনুভূমিক তলটা হয়, তাহলে এটার সাথে 15 ডিগ্রি কোণ করে আছে। 15 ডিগ্রি কোণ করে আছে। এইটুকু পর্যন্ত ছবি আঁকার জন্য কি আমার ফিজিক্সের কোনো কনসেপ্ট লাগছে? লাগে নাই। জাস্ট যারা বাংলা পড়া বুঝি তারা কিন্তু এই পর্যন্ত আঁকতে পারবো। এরপরে কি বললো দেখো, দুইটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হলো তলের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.01। তার মানে কি? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মানে হচ্ছে মিউ কে, এটার ভ্যালু আমাদেরকে বলে দিছে 0.01। তল বরাবর বস্তুটি 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, ভালো কথা। তার মানে এই যে আমরা টেনে নিয়ে যাচ্ছিলাম না, এই টেনে নিয়ে যাওয়ার কারণে তল বরাবর বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে বলে দিছে? 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে। দেখো এই পর্যন্ত কিন্তু ক্লিন, একদম সুন্দর, কোনো সমস্যা নাই। এখন আসো, আমাদেরকে প্রথম প্রশ্ন করলো টান বল দ্বারা কৃত কাজ কত। বলো দেখি আমাদের সরণ কত হয়েছিল? প্রশ্নে বলে দিছে সরণ হচ্ছে 100 মিটার এবং টান বলটা কত ছিল? টান বলটা ছিল হচ্ছে 50 নিউটন। টান বল ছিল কত? 50 নিউটন। আমাদেরকে বলছে 50 নিউটন বল দ্বারা কৃত কাজ কত। 50 নিউটন বল দ্বারা কৃত কাজ কত? তাহলে দেখো কৃত কাজ যেহেতু বের করতে চাই, এটা সমান কি হবে? বল মানে হচ্ছে 50 ইন্টু সরণ কত? 100 ইন্টু বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 15 ডিগ্রি। তাহলে cos 15 ডিগ্রি। cos 15 ডিগ্রি। বল ইন্টু সরণ ইন্টু cos 15 ডিগ্রি। এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে দেখো আমরা যদি লিখে ফেলি 50 ইন্টু 100 ইন্টু cos 15 ডিগ্রি, দেখো কোনো ভুল আছে কিনা, দেখো আগেই খুঁজো, কোনো ভুল আছে কিনা আগেই খুঁজো। ওকে, ঠিক আছে, গেল। তাইলে আমাদের প্রথম প্রশ্ন ডান। প্রথম প্রশ্ন আমরা শিখে ফেললাম। প্রথম প্রশ্ন আমরা শিখে ফেললাম। সবাই এই দাঁড়াও, এই কিবোর্ড কাজ করে না? ও করে তো, বাহ কি অসাধারণ। পরের প্রশ্ন লেখো, প্রথম প্রশ্ন শেষ। পরের প্রশ্ন খ নাম্বার দিয়ে লেখো, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? ভুল হয়েছে, ঘর্ষণ গুণাঙ্ক কই যাবে? কেন 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 ঘর্ষণ গুণাঙ্ক কেন যেতে হবে? কেন ঘর্ষণ গুণাঙ্ক যাওয়া লাগবে? ঘর্ষণ গুণাঙ্ক পরে কোনো একটা প্রশ্নে হয়তো বা কাজে লাগবে, এই প্রশ্নে তো কাজে লাগানো লাগতেছে না আমাদের। আমাদের কি বলতো, একটা বল দ্বারা কৃত কাজ যদি বের করতে বলে, তাহলে বল আমরা জানি 50 নিউটন। আমাদের তো ওই 50 নিউটন বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে। তাহলে এই বল এবং এই সরণ এবং মধ্যবর্তী কোণ, তাইলেই তো হলো। বুঝতে পারছো? দেখো ঘর্ষণ গুণাঙ্ক কই যাবে, সামনের কোন একটা প্রশ্ন আছে ওইখানে ঘর্ষণ গুণাঙ্ক কাজে লাগবে, কিন্তু এই প্রশ্নে তো আমাদের ঘর্ষণ গুণাঙ্ক লাগবে না। বুঝতে পারছো? দেখো তো বাচ্চারা, বুঝেছো?
ভাই এটা কয় নাম্বার ক্লাস? এটা হলো 38 নাম্বার ক্লাস কাজ শক্তি ক্ষমতার। এর পরের দিন 50 নাম্বার ক্লাস হবে, আর 3 সপ্তাহ পরে হবে 47 নাম্বার ক্লাস। বুঝেছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, সো এটা কি বুঝছো কিনা? এটা কি বুঝছো কিনা যে আমাদের এইটা হচ্ছে, হ্যাঁ গুড, বুঝলাম। তার মানে দেখো, যখন তোমাকে একটা বলের কথা বলে দিবে তখন জাস্ট ওই বল দ্বারা কৃত কাজটা নিয়ে তুমি চিন্তা করবা। সেই বল এবং সরণ, সরণ তো সবার জন্য একই রকম, প্রত্যেকটা বলের জন্যই নেট সরণ তো একটাই ছিল। অনেকগুলা বলই বস্তুর উপর কাজ করতে পারে, কিন্তু সরণ কয়টা? সরণ একটাই। তাহলে এই যে বল, এই যে সরণ, বল আর সরণের মধ্যবর্তী কোণ জানা আছে, কৃত কাজ বের হয়ে গেল। এগুলা নিয়ে কোনো কনফিউশন থেকো না, রোনালদো ইজ দ্য বেস্ট। ওকে, এরপরে আসো পরের প্রশ্ন। 2 কেজি ভরের একটা বস্তুকে, 2 কেজি ভরের একটা বস্তুকে, একই প্রশ্ন তো, খালি বলছে কি এবার ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করো। ছোট্ট বন্ধুরা, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে বলো? ঘর্ষণ বল কি গতির দিকে কাজ করবে নাকি? না তো, ঘর্ষণ বল যেদিকে বস্তু চলছে তার উল্টা দিকে কাজ করবে। ঘর্ষণ বল কাজ করবে গতির উল্টা দিকে। তাহলে ঘর্ষণ বল ভাইয়া এই দিকে কাজ করবে, কোনো সন্দেহ আছে? না না ভাইয়া, আপনার বোর্ড, আপনার মার্কার, আমাদের কেন সন্দেহ থাকবে? গুড। তাইলে দেখো, ঘর্ষণ বল দ্বারা যে কৃত কাজ ডাব্লিউ, এটাকে আমি ছোট্ট করে একটু এফ লিখে দিলাম, এটা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বলে। এইটাকে আমি হচ্ছে ডাব্লিউ টি দিয়ে একটা লিখে রাখলাম, কারণ টান বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? তাহলে এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা কেমন হবে বলো তো? ঘর্ষণ বল লিখবো, তারপরে হচ্ছে মান লিখবো, তারপরে হচ্ছে কজ, এদের মধ্যবর্তী কোণ কজ 180 ডিগ্রি। দেখো ঠিক আছে কিনা ভাই? বল লিখছি, সরণ লিখছি, এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন। ভাই 180 কেন দিছেন? 180 দিছি কারণ ঘর্ষণ বল কাজ করছে যেই দিকে, সরণটা কাজ করছে তার উল্টা দিকে। বস্তু গতিশীল কোন দিকে বলো? বস্তু গতিশীল এই উপরের দিকে, আর আমরা বল, ঘর্ষণ বলটা কাজ করছে কোন দিকে? এই নিচের দিকে। তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ সেটা কত ডিগ্রি? এটা 180 ডিগ্রি। বিশ্বাস করো এটা 180 ডিগ্রি। তাহলে ভাই সবই তো বুঝলাম, আমার এখন ঝামেলাটা কি? সরি সরি সরি, এটা ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত। এটা এফ কে হবে, ঠিক আছে? এটা কি হবে? এটা হবে এফ কে। ওকে, এখন দেখো ভাই, এস এর মান আমি জানি 100, সরণ তো সবার জন্যই 100 ছিল। তারপরে cos 180 মান আমরা জানি -1। এখন ঝামেলা হচ্ছে ভাই, এফ কেটা তো বের করতে পারি নাই এখনো। এফ কে সমান কি লেখা যায় মনে আছে? মিউ কে ইনটু আর। ভাই এটা কোত্থেকে পেলেন? এটা নিউটনীয় বলবিদ্যায় ঘর্ষণের টপিকটাতে পারবা। যদি এইটা মনে না থাকে আপাতত বিশ্বাস করে নাও, এফ কে মানে মিউ কে ইনটু আর, যেখানে মিউ কে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.01, 0.01। তাহলে আর আর কি? আর হচ্ছে তলের প্রতিক্রিয়া বল, আর হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। তাহলে এখানে আর হবে কিছু একটা, আর এটা আমরা এখনো জানি না কত, ইনটু হবে 100। তাহলে ভাইয়া এখন আমার কি বের করা লাগবে বলো তো? তলের প্রতিক্রিয়া বল আর কত সেটা বের করা লাগবে। তলের প্রতিক্রিয়া বল আর কত সেটা বের করা লাগবে। বলো আর কোন দিকে কাজ করবে? আর কোন দিকে কাজ করবে বলো? আর কাজ করবে তলের সাথে লম্ব বরাবর। আর কোন দিকে কাজ করবে? তলের সাথে লম্ব বরাবর। তাইলে আমরা যদি এই আর এর মানটা বের করতে চাই, তাহলে সবার আগে আমাকে কি করতে হবে বলো? প্রত্যেকটা বল, এই বস্তুটার উপরে যতগুলো বল কাজ করছে সবগুলো বলকে আমরা তলের সমান্তরাল এবং তলের সাথে লম্ব এমন দুইটা উপাংশে ভাগ করে নিব। দেখো এগুলা কিন্তু ঘর্ষণের একদম বেসিক কথাবার্তা। আমরা যখন ফ্রিকশন রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো সলভ করি তখন কিন্তু সব সময় এই কাজগুলা করি, যে প্রত্যেকটা বলকে, বস্তুর উপর প্রযুক্ত সবগুলো বলকে, এ দেখো কি লিখে দিচ্ছি, বস্তুর উপর প্রযুক্ত সবগুলো বলকে, বস্তুর উপর প্রযুক্ত সবগুলো বলকে, বস্তুর উপর প্রযুক্ত সবগুলো বলকে তলের সমান্তরাল, তলের সমান্তরাল, তলের সমান্তরাল ও তলের সাথে লম্ব, তলের সমান্তরাল ও তলের সাথে লম্ব
উপাংশে ভেঙে নিব, উপাংশে ভেঙে নিব। বুঝতে পারছো? তার মানে কি বোঝাচ্ছি দেখো, আমাদের এই যে বস্তুটা আছে, বস্তুটার উপরে, এই যে বস্তুটা আছে, বস্তুটার উপরে mg পরিমাণ বল কি নিচের দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে কোনটা? mg বল। এই mg বলের দুইটা উপাংশ আছে না ভাই? একটা উপাংশ কাজ করতেছে এই দিক বরাবর এবং আরেকটা উপাংশ কাজ করতেছে এই দিক বরাবর। mg এর দুইটা উপাংশ আছে, সেই দুইটা উপাংশে আমরা এটাকে ভেঙে ফেললাম। mg এর দুইটা উপাংশ আছে, সেই দুইটা উপাংশে এটাকে ভেঙে ফেললাম। দাঁড়াও একটু কালারটা সুন্দর করে দেই, কালারটা সুন্দর করে দেখলে পড়তে ভালো লাগবে। বুঝো নাই? ওকে, সো দেখো এই mgটাকে কিন্তু আমরা ভেঙে দুইটা উপাংশ পাইছি। বলো তো এই দিকের উপাংশটা কত? এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি। না পারলে ক্লাস 2 তে ভর্তি হয়ে যাও। ক্লাস কততে ভর্তি হবা? 2 তে। লেকচার 2 এ সম্ভবত এটা নিয়ে আলোচনা করছিলাম। সো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি বলতো, এই দিকে হচ্ছে উপাংশ mg cos 30 ডিগ্রি, আর এদিক বরাবর যে উপাংশ সেটা কি? এটা হচ্ছে mg sin 30 ডিগ্রি। mg cos 30 ডিগ্রি, এটা হচ্ছে mg sin 30 ডিগ্রি। তাইলে আমরা mgটাকে ভেঙে ফেললাম, mgটাকে দুইটা উপাংশে ভেঙে ফেললাম। আমাদের আর কোন বল কি তলের সাথে আনত অবস্থায় আছে বলো তো? তলের সাথে আনত অবস্থায় কি আছে বলো? আর কোন বলটা তলের সাথে আনত অবস্থায় আছে? আর দেখো তলের সাথে লম্ব, F তলের সাথে লম্ব। mgটাকে আমরা ভেঙে নিছি, আর একটা কোন বল আছে যেটা তলের সমান্তরাল বা তলের সাথে লম্ব না, সেটা হচ্ছে এই 50 নিউটন। দেখো এটা কিন্তু তলের সমান্তরাল, তলের সাথে লম্ব কোনোটাই না। তাইলে আমরা কি করতে হবে? 50 নিউটনকে তলের সমান্তরাল এবং তলের সাথে লম্ব এরকম দুইটা উপাংশে ভেঙে ফেলতে হবে। তাইলে দেখো আমরা এখান থেকে যদি এই 50 নিউটন যে বলটা ছিল, এই 50 নিউটন বলটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে তলের সাথে আনুভূমিক, আরেকটা হবে তলের সাথে লম্ব। তল মানে বুঝছো তো, তল মানে আনুভূমিক না কিন্তু, তল মানে এইটা, তলের সাথে লম্ব মানে এইটা, তলের সাথে সমান্তরাল মানে এইটা। তাইলে ছোট্ট বন্ধুরা লক্ষ্য করবা, এইটা 50 যদি হয় তাহলে এদিক বরাবর যে উপাংশটা সেটার মান কত হবে বলো? 50 cos 15 ডিগ্রি। আর এই দিক বরাবর যে উপাংশটা হবে সেটা কি হবে? 50 sin 15 ডিগ্রি। বুঝতে পেরেছো কিনা দেখো। এখন খেয়াল করো, আমাদের এই যে হলুদ 2 কেজি ভরের বস্তুটা আছে, আমরা কি করছি? এটাকে ভেঙে দুইটা উপাংশে ভাগ করে ফেলছি, ঠিক আছে? তাহলে এই যে যেটা একটু ডিপ কালার, এইটা কিন্তু নাই, মার্কেটে নাই। এইটা একটু ডিপ কালার, এটাও মার্কেটে নাই। মার্কেটে তাহলে কারা কারা আছে? এই বলটা আছে, এই দিকে দুইটা বল আছে, উপরের দিকে দুইটা বল আছে, ডান দিকে একটা বল আছে। এখন আমরা বলো তো, এই যে বস্তুটা রাখা, এই যে বস্তুটা রাখা, এই বস্তুটা কি উপরের দিকে চলে যাচ্ছে বা এই বস্তুটা কি নিচের দিকে নেমে যাচ্ছে? না। তাহলে অবশ্যই এই বস্তুর উপরে উপরের দিকে যতগুলো বল কাজ করছে সেটা অবশ্যই নিচের দিকে প্রযুক্ত বলগুলার সমান না। তাইলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা কি লিখতে পারি? উপরের দিকে যে বলগুলা কাজ করছে সেটা সমান সমান কি লেখা যাবে? r প্লাস 50 sin 15 ডিগ্রি, r প্লাস 50 sin 15 ডিগ্রি। এই দেখো উপরের দিকের দুইটা বল সমান সমান কি হবে? নিচের দিকের কোন বলটা কাজ করছে? mg cos 30 সমান সমান mg cos 30 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো কি লিখলাম? প্রথমে আমরা যতগুলা হিজিবিজি বল ছিল সবগুলা হিজিবিজি বলকে আমরা তলের সমান্তরাল এবং তলের সাথে লম্ব এমন দুইটা উপাংশে ভাগ করে নিছি। এই যে হিজিবিজি বল তলের সমান্তরাল এবং তলের সাথে লম্ব এমন দুইটা উপাংশে ভাগ করে ফেলছি। এখন আমি দেখলাম যে এখানে কিন্তু দেখো আমাদের বস্তুটা কি ভাই উপরের দিকে কোনো ত্বরণ লাভ করছে বা বস্তুটা কি ভাই নিচের দিকে কোনো ত্বরণ লাভ করছে? না, বস্তু স্থির আছে বা বস্তুটা এই দিক বরাবর গতিশীল। তার মানে কি? তলের সাথে লম্ব বরাবর কিন্তু তার কোনো গতি নাই। অর্থাৎ উপরের দিকের যতগুলা বল কাজ করছে সেটা অবশ্যই তলের নিচের দিকের বলগুলার সমান। তার মানে r প্লাস 50 sin 15 সমান সমান mg cos 30। বুঝছো? এইটা কি বুঝতে পেরেছো? দেখো, সাব্বাস,
তোমাদেরকে অভিনন্দন, নিজের পিঠে একটা করে ক্ল্যাপ দিয়ে দাও। ওকে, তাইলে আমরা এখান থেকে কিন্তু কি করতে পারবো বলো, আর বের করতে পারবো। সো এই আর সমান সমান হবে mg cos 30 ডিগ্রি মাইনাস 50 sin 15 ডিগ্রি, 50 sin 15 ডিগ্রি। তাইলে ভাইয়া এই যে মানটা পেয়ে গেলাম, এখান থেকেই আমরা কিন্তু বের করে ফেলতে পারবো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, কারণ এই একমাত্র লিটন দাস যাকে আমাদের বের করাটা কষ্টকর ছিল। এ কি বললাম আমি, এটাই একমাত্র প্রতিক্রিয়া বল যেটাকে বের করাটা কষ্টকর ছিল। সো mg cos 30 ডিগ্রি মাইনাস, আজকে লিটন খেলতেছে, 50 sin 15 ডিগ্রি, 50 sin 15 ডিগ্রি ইন্টু মাইনাস 100 ইন্টু মাইনাস 100। তাইলে দেখো 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 দেখো, গুণ করো গুণ করো, গুণ করে দাও গুণ করে দাও। এই এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 ছিল। তাইলে ইস, জি এর মান যদি 10 হইতো আজকে আমার জীবনটা সুখে শান্তিতে ভরে যেত, কিন্তু জি এর মান কিছু দেওয়া নেই, তাই 9.8ই ধরতে হচ্ছে। সো cos 30 ওকে মাইনাস 50 ইন্টু সাইন 15 ডিগ্রি। ওকে, এইটার মান আসে ছোট্ট বন্ধুরা, তোমরা বিশ্বাস জেনে অবাক হবে, এটা তোমরা জেনে অবাক হবে, এটা আসবে 4.033 নিউটন। আরেকবার হিসাব করে দেখি, 2 ইন্টু 9.8 ইন্টু cos 30 মাইনাস মাইনাস হচ্ছে 50 ইন্টু সাইন 15, কত আসে 4.03। অসাধারণ অসাধারণ। তাইলে আমি যদি কোনো আর ভুলভাল না করে থাকি তাহলে 0.01 ইন্টু 4 পয়েন্ট কত 4.033 ইন্টু মাইনাস 100 ইন্টু মাইনাস 100, দেখো ছোট্ট বন্ধুরা কত আসে উত্তর, 0.01 ইন্টু 4.033 ইন্টু মাইনাস 100, তাহলে আসে হচ্ছে মাইনাস 4033 জুল। এটা আসে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। দেখো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা? এই 4 পয়েন্ট আসে নাকি, 4 পয়েন্ট আসে নাকি? আমার তো এখানে, ও তাই তো, আমি কি তাহলে কি ক্যালকুলেশন করলাম, 0.01 দিয়ে মনে গুণ দেই নাই, আহা 0.01 দিয়ে গুণ দেই নাই, তাই তো, মাইনাস 4 পয়েন্ট। ছি 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 ছি, ঘর্ষণ বল দিয়ে যদি এত কাজ হয় তাহলে আর অন্যরা কি করতেছে বলো? ঘর্ষণ বল দিয়ে যদি এত কাজ হয় তাহলে অন্যরা আর কি করতেছে? 4.033। ঠিক আছে ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এটার ক্রমটা হবে কি, ছবি তো বাম পাশে আঁকলাম, তারপরে আগে ডান পাশে গেছিলাম। দেখো প্রসেসটা খেয়াল করো, আগে ছবি আঁকাবা, বাম পাশে আসার পরে আগে তোমার কাছে আর এর একটা প্রয়োজনীয়তা অনুভব হবে, আরে সবাই জানি আর তো জানি না, আর বের করার জন্য তারপরে আমরা আবার এখানে আসলাম, বুঝতে পারছো? লিঙ্কগুলা খেয়াল করবা, কোনো জিনিস মুখস্থ না, ফিজিক্স তো মজার সাবজেক্ট। এবার আসো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। দাঁড়াও একটু ছোট্ট বন্ধুরা, আমি হচ্ছে একটুখানি এটা কপি করে নিই, একটুখানি কপি করে নিই, হ্যাঁ গুড। দেখো এবার আমাদের প্রশ্ন কি বলেছে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, লিখে ফেলো, প্রশ্নটা লিখে ফেলো, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। এই যে এই ছেলেটা অনেক কথা বলে, আবরার আবতাহি, এই পড়াশোনা করে না ভাইয়া, বারবার আমাদেরকে ছোট্ট বলবেন না, আমরা আপাতত তুলনামূলক বড় হয়েছি। না তোমরা ছোটই, ছোট থাকো বুঝছো, ছোট থাকার যে সুখ আর আনন্দ এটা তো তুমি অন্য কোথাও পাবা না। হ্যাঁ বলো, খালি খালি বড় হতে চাচ্ছ কিসের জন্য, কোনো দরকার আছে? লেখা হয়েছে ছোট্ট বন্ধুরা, ছোট্ট বন্ধুরা। ওকে ভাই, ক্লাসটা আটকে যাচ্ছে, তুমি তোমার মোবাইলটা একবার রিস্টার্ট দিয়ে তারপর ঢুকতে পারো, বা দেখো ডেটা অফ করে আবার অন করে ঢুকতে পারো, অথবা ফেসবুকে চলে যাও। সবার আটকে যাচ্ছে, আয় হায়, আমি তো দেখতেছি আমারটা তো ঠিক আছে, দেখি তো ফেসবুকে আমি আসি না, হ্যাঁ যা চকচকে ভাবে আসি, ঠিক আছে ভাই। আপনি কি আসল মাস্টার ভাই? না না, আমরা দুই ভাই, দুইটা যমজ ভাই। আসল মাস্টার যে ও ঘুমাচ্ছে নিচে, যে আমার সামনেই ঘুমাচ্ছে, একদিন তোমাদেরকে ওর সামনে নিয়ে আসবো, ঠিক আছে? ও সরি, একদিন ওকে তোমাদের সামনে নিয়ে আসবো। ওকে দেখো, এই এখনো এখনো কি আটকায় যাচ্ছে? তাহলে তো আমি শুরু করতে পারতেছি না। কেন আটকাবে বলো তো? সবারই যদি ক্লাস আটকায়, এই ফেসবুকে যারা আছো তোমাদের কি ক্লাস আটকাচ্ছে একটু জানাও,
অল ওকে, এই যে ছোট গল্প বলেছে আঙ্কেল আন্টি, তোমার একটা সুন্দর নাম দিয়েছে ছোট গল্প, বাহ সুন্দর তো, সুন্দর ছোট গল্প। গল্প মনে হয় ওই যে বংশের যে টাইটেল থাকে ওটা মনে হয় গল্প, আর ওর নাম ছোট, ছোট গল্প, সুন্দর। না ওদের আটকায় যাচ্ছে না, ঠিক আছে তাহলে ফেসবুকে চলে আসো, ফেসবুকে চলে আসো, যাদের এখানে ল্যাগ করছে তোমরা ফেসবুকে চলে আসো, ফেসবুকে চলে আসো, কোনো সমস্যা নাই, ফেসবুকে চলে আসো, এখানে অল ক্লিয়ার, ফেসবুকে অল ক্লিয়ার। আচ্ছা তাহলে দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, তাইলে ভাই এটা তো সহজ, মহাকর্ষ বল দ্বারা যেহেতু কৃত কাজ বলছে তাহলে আমার এতগুলা বল নিয়ে কোনো আলাপ করার দরকার নাই, এতগুলা বল নিয়ে আমার কোনো চিন্তাই করার দরকার নাই। দেখো আমার খালি কোন বলটা লাগবে, আমার এখানে লাগবে হচ্ছে মহাকর্ষ বল কোন দিকে কাজ করছে বলো, মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে, মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে, এবং এবং মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে এবং সরণটা এই দিক বরাবর। তাইলে খেয়াল করে দেখো এই যে মাঝখানের কোণটা ভাইয়া, এই কোণটা কত হবে বলো দেখি, কে বের করতে পারো, কে বের করতে পারো? এই কোণটা একটা কঠিন কোণ কিন্তু, দেখো এটা যদি 30 হয়, এটা 60, 180 থেকে 60 বাদ দিলে 120 আসে কিনা একটু আমাকে জানাও তো কমেন্টে, এটা কি 120 আসে কিনা? এই কোণটা 120 আসে কিনা? কেন ভাই এই কোণটা কেন নিবেন? কারণ দেখো আমাকে বলছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, তো তাহলে মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে আর সরণ কাজ করছে কোন দিকে? এদিক বরাবর, তাহলে বল সরণ মধ্যবর্তী কোণ, সিম্পল, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করে দেখো আমাদের এই এমজি বলটা কাজ করছে নিচের দিকে এবং সরণটা তল বরাবর কাজ করছে, তাইলে এখানে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ আমরা যখন WG বের করব, WG বের করব মানে গ্র্যাভিটেশন দ্বারা কৃত কাজ বা গ্র্যাভিটি ফোর্স দ্বারা কৃত কাজ, সেটা তাইলে কত হবে? mg ইনটু সরণ মানে কত 100 ইনটু এদের মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। তাহলে ভাইয়া mg কত? এটা গেল 2 ইনটু 9.8 ইনটু 100 ইনটু cos 120 এর মান মাইনাস হাফ। এটা কি 120 কেমনে বুঝছো? না বুঝলে তোমার হয়তো দেখবা বাসায় কোনো ছোট ভাই বোন আছে, বাসায় যে ছোট ভাই বোন আছে তাকে একটু দিয়ে দিবা, ওকে বলবা যে এটা একটু আমাকে করে দিত, এটা তো আমি পারতামই, দেখি তুই পারিস কিনা, দেখবা যে ও এটা 120 বের করে দিছে। বুঝতে পারছো? এগুলো টেকনিক, এগুলো একটু টেকনিক শিখে নাও, অনেক তো বড় হইছো, আর কত নিজে মাথা খাটাবা বলো, এখন একটু জুনিয়রদের দিয়ে কাজ করাও, তাই না? অনেক তো বড় হইছো। 980, গুড, মাইনাস 980 জুল, মাইনাস 980 জুল। দেখো তোমাদের সাথে উত্তর মিলছে কিনা আমি একটু দেখি এই ফেসবুকে, তো এই যে আসছে অনেকে, হ্যাঁ ঠিক আছে, ওকে 980 জি মিলছে, ঠিক আছে। এটা পারবা না তোমরা? আমার তো এখন ভাবতেই লজ্জা লাগছে, এটা আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে, আমি হয়তো পারবো না, তোমরা পারবা না কেন? তোমরা ইয়াং ছেলে পেলে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি না ভাই? এটা তো 60 ডিগ্রি। এখন বলো তো পুরাটা কি আমার 180 না? পুরাটা যদি 180 হয় তাহলে এইটুকু বাকিটা কত? 180 থেকে 60 বাদ দাও, 180 থেকে 60 বাদ দাও, তাহলে তো 120, ঠিক আছে। এটা যে আমি তোমাদের ক্লাসে করে দিছি এটা কিন্তু ছোট ভাই বোনদের দেখায়ও না, ওরাই লজ্জায় মরে যাবে, বুঝতে পারছো? এইটা যে তোমাদের খাতায় তুলো না, এটা যদি খাতায় তুলো, ছোট ভাই বোন যদি খাতায় দেখে ওরা তোমাদের নিয়ে হাসাহাসি করবে যে আহা আমি তো ইন্টারে পড়তে পারি, এই বড় ভাইয়া আপু কেন ইন্টারে পড়তেছে, বুঝতে পেরেছো? ওকে ওকে, সো তাইলে আমরা এটা আশা করি বুঝতে পারছি। গুলো গেল তলের প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ, তলের প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ। তোমরাও আমার মতন এভাবে বিভিন্ন পেজে ছবি এঁকে ফেলবা, বুঝতে পেরেছো? এরকম বিভিন্ন পেজে ছবি এঁকে ফেলবা। দেখো আমি এই যে কপি পেস্ট করেছি, তোমরাও তোমাদের খাতায় কপি পেস্ট করে ফেলো। আর যদি না পারো তাইলে ভাই আসলে পড়াশোনা তোমার জন্য না, বুঝতে পারছো? পড়াশোনা ধরো যে তোমার আর করে কোনো লাভ নাই, যদি এই যে আমি কপি করতেছি এই যে এরকম সুন্দর কেটে দিচ্ছি এটাই যদি না পারো তাহলে পড়াশোনা করে লাভ কি বলো? লাভ আছে কোনো? কোনো লাভ নাই। বলো এখানে আমাদের এই যে প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত, তো এইদিকে আমাদের সরণ সমান সমান 100 মিটার, 100 মিটার, এবং এই যে প্রতিক্রিয়া বল ভাই সেটা যাই হোক না কেন, আমরা তো বের করছিলাম প্রতিক্রিয়া বলটা, যাই হোক না কেন ভাই এদের মধ্যবর্তী কোণটা কত বলো তো? এদের এই মধ্যবর্তী কোণটা কত?
এই কোণটা হচ্ছে ভাই 90 ডিগ্রি। তাহলে তলের প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত হবে? W সমান সমান, আমরা তো আগেরবার বের করছিলাম তো, হ্যাঁ, তাহলে রিঅ্যাকশন ফোর্স দ্বারা যে কৃত কাজ সেটা হচ্ছে R ইন্টু 100 হবে ইন্টু কস কত ডিগ্রি বলো তো? কস হচ্ছে 90 ডিগ্রি। কস 90 এর মান কত? 0। তাহলে এখানে হবে 0 জুল। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটা 0। ঠিক আছে, বুঝছি সবাই? হ্যাঁ, ওকে, সাব্বাস। পরেরটাতে যাচ্ছি। এবার আমাদের বলল সবগুলা বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো। সবগুলো বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো। দেখো, সবগুলা বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো। তাইলে ভাইয়া এর আগে যে 4টা বল দ্বারা কাজ হয়েছে, ডাব্লিউ টোটাল সবগুলা বল দ্বারা যে কৃত কাজ, প্রথমটা কোনটা দিয়ে করছিলাম বলো তো? টান বল দ্বারা কৃত কাজ বের করছিলাম। তারপরে আমরা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করলাম। তারপরে আমরা ওই এমজি বল দ্বারা কৃত কাজ বের করলাম। তারপরে আমরা হচ্ছে ওই প্রতিক্রিয়া বল দ্বারা যে কৃত কাজ সেটা বের করলাম। প্রতিক্রিয়া বল দ্বারা যে কৃত কাজ সেটা বের করলাম। তাহলে এখন যেটা করব, আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সবগুলা বলের লব্ধি নিয়ে তারপরে লব্ধি আর সরণের মধ্যবর্তী কোণ দিয়ে করতে পারি, যেটা একটু ঝামেলা হয়ে যাবে কারণ অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমরা আগের অঙ্কগুলা করে আসছি, তাই সবগুলো কাজকে যোগ করলে আমরা কত জুল হয় সেটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? -980 -4.033, আর এখানে কত আসছিল? প্রথমটাই কত আসছিল? 50 ইন্টু কস 15 ডিগ্রি, 4829 4829.63 জুল। 63 জুল, 4829, ঠিক আছে। তারপর 4.033, দাঁড়াও, 4829.63 প্লাস ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ছিল -4.033। তারপরে হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত ছিল? -980 জুল। এত জুল প্লাস 0 জুল, তাই তো? -980 ছিল না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখো সবগুলা বল দ্বারা কৃত কাজ কত হবে এটাই যোগ করলে হয়ে যাবে। -4.033 -980, তাহলে আসে 3845.59 জুল। এটা হচ্ছে আমাদের টোটাল ডাব্লিউটা। ঠিক আছে, এটা হলো মোট কাজ। দেখো সবার কি মিলছে? সবার কি মিলছে কিনা? সবার কি মিলছে বাবারা? যদি মিলে যায়, যদি মিলে যায় তাহলে সবাই একটা পার্ট নিয়ে নাও। এইভাবে এইভাবে করে একটা পার্ট নিয়ে নাও, দরকার আছে, জীবনে পার্টের দরকার আছে। ওকে, ডান। তাহলে আমরা এগুলো পারবো, ভেরি গুড। পরের প্রশ্ন। এইবার আসো, আমরা এবার নতুন একটা টপিক শিখব। সেইটা হচ্ছে, হ্যাঁ, এর এছাড়াও আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে আমরা সবগুলা বল, যতগুলা বল বস্তুর উপর কাজ করছিল, সবগুলা বল দ্বারা কৃতকাজ যদি বের করতে চাই, ধরো তুমি এখানে সবগুলা বলের লব্ধি বের করবা, তারপরে ওই লব্ধিটার সাথে সরণের কোণ বের করবা, তারপরে বল সরণ মধ্যবর্তী কোণের কোসাইন গুণ দিয়ে দিবা। কিন্তু ওইটা এত কষ্ট করে 4টা স্টেপ করে আসার পরে তারপর আবার ওই নিয়মে করা মানে আসলে বোকামি, কারণ তুমি প্রত্যেকটা বল দ্বারা কৃত কাজ আলাদা আলাদা করে কত সেটা জানো। তাহলে মোট কাজ বের করার জন্য 4টাই যোগ করে দিবা। ঠিক আছে, ওকে, গেল। তারপরে আসো, আমরা এবার এতক্ষণ পর্যন্ত আমরা যে ধরনের বলগুলা নিয়ে কথা বলছিলাম সেইগুলা ছিল হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স। সেইগুলা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, অর্থাৎ সময়ের সাথে সাথে বলের মানের কিংবা বলের দিকের কোনো পরিবর্তন হচ্ছিল না। বুঝতে পারছো? আমরা এতক্ষণ যেই ধরনের যে টাইপের বলগুলা নিয়ে কথা বলছিলাম, এই লব্ধি বলতে বাইর করে দেন, এটা হোমওয়ার্ক করবা, বাইর করে দেন, কি মজা। ঠিক আছে, যদি লব্ধি বল দিয়ে বের করতে চাও বের করবা, লব্ধি বল শিখছো, সো লব্ধি বল বের করবা, সরণ বের করবা, কজ এক লব্ধি বলের যে কোণটা হবে সেই কোণের সাথে সরণের দেখবা যে কোণ কত। এটা পারা উচিত, এটা পারা উচিত। ওকে, তাহলে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা নিয়ে আলাপ করছিলাম সেগুলা ছিল কি বলতো? কনস্ট্যান্ট ফোর্স। সো বল যেগুলো এতক্ষণ কাজ করত সেগুলা কিন্তু মান ছিল কনস্ট্যান্ট, সেগুলার দিক ছিল কনস্ট্যান্ট, এবং আমরা সেগুলার জন্য কাজ বের করতাম। কিন্তু এখন আমরা
যেই ধরনের বলগুলা নিয়ে আলাপ করব সেইগুলা হচ্ছে পরিবর্তনশীল বল, অর্থাৎ সময়ের সাথে সাথে অথবা অবস্থান পরিবর্তনের সাথে সাথে বস্তুর উপর প্রযুক্ত বলের মানও চেঞ্জ হতে পারে, আবার দিকও চেঞ্জ হতে পারে, অথবা সবই চেঞ্জ হতে পারে। অর্থাৎ দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত ধরো এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটার উপরে এফ পরিমাণ একটা বল কাজ করছে। এই বলের মান যদি হতো 10 নিউটন, এই বলের মান যদি হতো এক্স অক্ষ বরাবর, তাহলে পুরো রাস্তা জুড়ে কিন্তু আমাদের এই 10 নিউটন বলই কাজ করে যেত, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। এখন আমাদের কাহিনীটা একটু আলাদা, এখনকার কাহিনীটা একটু চেঞ্জ হয়ে যাবে। কি হবে? এখন আমরা আর কনস্ট্যান্ট বল নিয়ে কাজ করব না, ওইগুলা কিডসদের কাজ। ওইগুলা কাদের কাজ? এগুলা হচ্ছে কিডসদের কাজ, কিডস যারা বাচ্চা তাদের কাজ। 9-10 এর পোলাপান ওগুলা নিয়ে মজা করবে, আনবিলিভেবল। আমরা এখন পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করব। সো তার মানে কি, একটা উদাহরণ দিই। মনে করো আমার কাছে এমন এক ধরনের বল আছে, এমন এক ধরনের বল আছে যেই বলটা এইরকম দেখতে, 2xi। এইটা আবার কেমন? 2xi ক্যাপ, এইটা আবার কেমন? দেখো এটার মানেটা কি? মনে করো আমাদের কাছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এই যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে। একটা ব্লককে আমরা ধাক্কা দিচ্ছি এই বলের সাহায্যে, একটা ব্লককে আমরা এই বলটার সাহায্যে পুশ করছি, এই বলটার সাহায্যে আমরা এই বস্তুটাকে কি করছি? ধাক্কা দিচ্ছি। এখন খেয়াল করে দেখো, এই বলটা এতক্ষণ পর্যন্ত আগের যে কনসেপ্টগুলো আমরা পড়ছিলাম সেগুলাতে ছিল বলটার মান কনস্ট্যান্ট, 10 নিউটনে কাজ করত। কিন্তু এখন আমরা 2x বলের উপরে প্রয়োগ করছি। দিকটা কেন এরকম হলো? কারণ এটা আই ক্যাপ। আই ক্যাপ মানে কি? বলের দিকটা কোন দিকে? এক্স অক্ষ বরাবর। আই ক্যাপ মানে কি? বলের দিকটা কোন দিক বরাবর? বলের দিকটা এক্স অক্ষ বরাবর। এখন দেখো এইখানে আমাদের এই সমীকরণ যেটা বলছে যে বস্তুটাকে তো তুমি ঠেলছো, তাই না? বুঝতেছো যে বস্তুটাকে ঠেলতেছো, বস্তুটাকে যে ঠেলতেছো বোঝা যাচ্ছে? এই দেখো, এই যে বস্তুটাকে তো তুমি ঠেলতেছো, এই যে বলটা দিয়ে ঠেলছো, বলটা দিয়ে ঠেলছো ঠেলছো ঠেলছো। এখন এই ঠেলার সময় যখন বস্তুটার অবস্থান x = 0 ছিল, যখন যখন x = 0 ছিল, তখন এর উপরে যে প্রযুক্ত বলটা ছিল সেটা হচ্ছে 2 × 0 i ক্যাপ, মানে x এর জায়গায় 0 বসে গেল। অর্থাৎ ওর উপরে তখন প্রযুক্ত বলও ছিল কত? 0। যখন এই বস্তুটাকে তুমি একটুখানি সামনের দিকে ধরো সরাই দিলা, ধরো x এর মান 1 মিটার দূরত্বে, x = 1 মিটার দূরত্বে মনে করো তুমি আগে বস্তুটাকে নিয়ে গেলা, এরপরের থেকে বল প্রয়োগ করা শুরু করছো। এখন দেখো যখন x এর মান 1 মিটার, তখন এই বস্তুর উপরে যে প্রযুক্ত বলটা সেটা হচ্ছে 2 × 1 i ক্যাপ, অর্থাৎ বস্তুটার উপরে 2 i ক্যাপ পরিমাণ বল কাজ করছে। এরপরে দেখো যখন x এর মান হচ্ছে 2 মিটার, অর্থাৎ যখন আমাদের বস্তুটা আরো একটু সামনের দিকে আগালো, যখন আমাদের এই বস্তুটা আরো একটু সামনের দিকে আগালো, x এর মান যখন 2 মিটার হলো, তখন এর উপরে যে প্রযুক্ত বল সেটা হচ্ছে 2 × 2 i ক্যাপ, বা কত? 4 i ক্যাপ। অর্থাৎ খেয়াল করো, x এর মান যখন 1 মিটার ছিল তখন বস্তুর উপরে বল প্রয়োগ করছিল 2 একক। যখনই x এর মান একটু পরিবর্তন হয়ে 2 হয়ে গেল, তখন প্রযুক্ত বল হয়ে গেছে 4 একক। তাহলে বুঝতে পারছো, এখন কিন্তু আর বলের যে মানটা, সেই বলের মানটা কিন্তু এখন আর কনস্ট্যান্ট নাই। সময়ে সময়ে বলের মানটা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে, সময়ে সময়ে বলের মানটা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা পরিবর্তনশীল বল বলতে কি বুঝলাম? একটা আইডিয়া পাইছি, যেমন একটা বল যেটা অবস্থান পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। অথবা এরকমও হতে পারে যে সময় পরিবর্তনের সাথে সাথে বলটা পরিবর্তন হচ্ছে, যে 1 সেকেন্ড সময় 1 নিউটন কাজ করছিল, 2 সেকেন্ড সময় 2 নিউটন কাজ করছে। এমন বলগুলাকেও আমরা পরিবর্তনশীল বল বলতে পারি। কিন্তু সচরাচর যেটা বেশি প্রচলিত সেটা হচ্ছে অবস্থান পরিবর্তনের সাথে সাথে বলের পরিবর্তন। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এখান থেকে আরেকটা এক্সাম্পল দিই। কেন আরেকটা এক্সাম্পল লাগবে? কারণ আমি এখানে কিন্তু দেখো বলের মানের পরিবর্তনটা দেখাইছি, কিন্তু বলের দিকের পরিবর্তনটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি। মনে করো আমাদের কাছে আরেকটা বল আছে,
যেই বলটা হচ্ছে 2xi ক্যাপ প্লাস 3yj ক্যাপ প্লাস 3yj ক্যাপ 3yj ক্যাপ, বা আমি এখানে একটু সহজ করার জন্য এইটুকুর ভ্যালুগুলো সরাই দিই। হ্যাঁ, একটা থাকুক, না দরকার নেই, থাকুক, অসুবিধা নেই। না তোমরা কষ্ট পাবা, তোমাদের কষ্ট আমি দেখতে পারি কখনো, আনবিলিভেবল। এখন খেয়াল করো, যখন তুমি 0,0 বিন্দুতে আসো, 0,0 বিন্দুতে আসো, তখন যে প্রযুক্ত বল এটা হচ্ছে 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ, অর্থাৎ এর উপরে তখন কোনো বল প্রযুক্ত হচ্ছে না। যখন তুমি মনে করো 1,1 বিন্দুতে আসছো, সাপোজ আমি র্যান্ডম একটা পয়েন্টের কথা বললাম, তখন এর উপরে প্রযুক্ত বল দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আচ্ছা, এখন মনে করো তুমি হচ্ছে 1,10 বিন্দুতে গেছো বা 1,3 বিন্দুতে গেছো, 1,3 বিন্দুতে গেছো, তাহলে আমাদের এই প্রযুক্ত বলের মান কত? 2i ক্যাপ প্লাস 3 তিরিকে 9j ক্যাপ। এখন আমার একটা জিনিস বলো, আমাদের এখানে বলো তো এই বলের মানের কি পরিবর্তন হয়েছে না? বলের কি মানের পরিবর্তন হয়েছে না? হয়েছে। এবং দেখো তো ভাইয়া, বলের কি দুইটার বলের কি মান একই রকম? এই দুইটার বলের মান কি একই রকম? এই বলের যা মান আর এই বলের যা মান, দুইটা কি একই? এই বলের মান কত? √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আর এই বলটার মান কত? √2 স্কয়ার প্লাস 9 স্কয়ার। আমার ক্লাস আটকাই গেছে মানে? হ্যাঁ, ঠিক আছে, চলতেছে না? হ্যালো, আসো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাদের ক্লাস ঠিকঠাক মতন চলছে আমাকে একটু জানাবা, একটু জানাও তো ক্লাস কি ঠিক আছে কিনা। না হলে আমার এখানেই যদি সমস্যা হয় তাইলে তো ঝামেলা। দেখো তো সবারই কি একই সমস্যা হচ্ছে? না। দেখো আমি তোমাদের একটা কথা বলি, যদি সবার এক সমস্যা না হয়, যদি সবার একই সমস্যা না হয়, তাহলে তাহলে সমস্যা আমার এন্ডে না। যদি তোমাদের একজনেরও সঠিক থাকে লাইন, তাহলে ওইটা আমার কোনো দোষ না, আমার লাইন ঠিক আছে বলে ওর কাছে পৌঁছাইছে। বুঝতে পারছো? মাঝে মাঝে আটকায় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাঝে মাঝে আটকায় যাচ্ছে। আচ্ছা তাইলে আমার এখানেই সমস্যা, তাহলে বলতে হবে। ঠিক আছে, মাঝে মাঝে যদি আটকায় যায় আমাকে আটকায় রেখো, ঠিক আছে? মাঝে 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 আটকায় গেলে আমাকে আটকায় রেখো। তাইলে দেখো, যখন আমাদের অবস্থান পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছো তো, স্থানাঙ্কর ব্যাপার স্যাপার, 0,0 বিন্দু মানে এইটা, 1,1 বিন্দু মানে ধরলাম এইটা, 1,3 বিন্দু মানে তো এইটা, অর্থাৎ দেখো স্থান পরিবর্তন হচ্ছে। এখন খেয়াল করো, 2i প্লাস 3j দুইটার যে মান আলাদা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, এই দুইটার মান আলাদা। আচ্ছা বলো তো, এই দুইটার দিক কি একই রকম? বলো তো, এই দুইটার দিক কি একই রকম? এই বলটার ডিরেকশন যেই দিকে, এই বলটার ডিরেকশন কি সেই দিকে? তোমার কি তাই মনে হয়? তোমার কি তাই মনে হয়? বলো তো। দেখো ভাই, 2i প্লাস 3j মানে x অক্ষ বরাবর 2 ঘর গেছি, y অক্ষ বরাবর 3 ঘর গেছি, এরকম একটা ব্যাপার স্যাপার হবে। আর 2i প্লাস 9j মানে কি? 2i প্লাস 9j মানে x অক্ষ বরাবর গেছি 2 ঘর, y অক্ষ বরাবর গেছি 9 ঘর। 9 ঘর ফাইজলামি নাকি? 9 ঘর গেছি। তাহলে ভাই এই দুইটা বলের মানও আলাদা, দিকও আলাদা। দেখো সাইজগুলো আলাদা আলাদা, তার মানে কি মান আলাদা। আবার দিক দেখো, একটার দিক এই দিকে আর একটার দিক দেখছো ঘুরে গেছে কতখানি এইদিকে। তার মানে খেয়াল করো, এইটা কিন্তু এমন একটা পরিবর্তনশীল বল যেখানে অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানও চেঞ্জ হচ্ছে, দিকও চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? মানও চেঞ্জ হচ্ছে, দিকও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এটা বুঝছি কিনা আমরা একটু বলো। ইয়েস, বুঝছি। জি জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে খেয়াল করো, আমরা দুই ধরনের পরিবর্তনশীল বল নিয়ে আলাপ করলাম। দুই ধরনের না, মানে মোটামুটি পরিবর্তনশীল বল বলতে কি বোঝায়? বলের মান পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়, বা দুইটাই পরিবর্তন হয়। অর্থাৎ আমরা দুই রকম এক্সাম্পলই কিন্তু দেখলাম। এখন আসো,
তার মানে বুঝতে পারছো পরিবর্তনশীল বলের ফরম্যাটটা কেমন থাকবে? এটা তো দ্বিমাত্রিক পরিবর্তনশীল বল। যদি ত্রিমাত্রিক পরিবর্তনশীল বলের কথা বলে তাহলে কেমন হবে? ত্রিমাত্রিক কোনো পরিবর্তনশীল বলের কথা বলে তাহলে কেমন হবে? ধরো এরকম একটা বল 2xi ক্যাপ প্লাস 3yj ক্যাপ 3yj ক্যাপ প্লাস 4zk ক্যাপ, ভাবা যায়? দেখছো এটা হচ্ছে ত্রিমাত্রিক একটা পরিবর্তনশীল বল। বিভিন্ন পয়েন্টে বলগুলা বিভিন্ন রকম হবে। বুঝতে পেরেছো? একটু ক্লিয়ার? একদম সবার ক্লিয়ার? সবাই একটু সি লিখে দাও তো, যে হ্যাঁ ভাই ক্লিয়ার। সবাই একটু সি লিখে দাও। ইমাম মাইর খাবি, এতবার না। গুড। সি 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 সি, সাব্বাস। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে বুঝলাম। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। একজনের ফেসবুক আইডির নাম হচ্ছে চাই নাই তবুও। ওকে, এবার আসো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের গ্রাফ সম্পর্কে আমরা জানব। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের গ্রাফ সম্পর্কে আমরা জানব। দেখো এখানে যখন আমরা ধ্রুব বল দ্বারা কৃতকাজের কথা বলতাম, বাচ্চারা দেখো, বাচ্চারা তোমরা হাউমাউ করে কান্নাকাটি করো না, একটু দেখো, একটু মনোযোগ দাও, দেখো ভাল লাগবে, দেখবা রাত্রে ঘুমাতে ভাল লাগবে, আর নাহলে রাত্রে আফসোস লাগবে, দেখবা যে অস্থির পানা করতেছো, বুঝতে পারছো? ছটফট করতেছো রাত্রেবেলাতে। এখন বুঝে যাও, দেখবা যে রাত্রেবেলা ঘুম একটা হবে শান্তির ঘুম। সো যখন বলের সাথে সাথে সরণের সাথে সাথে বলটা যখন কনস্ট্যান্ট থাকে, সরণের সাথে সাথে বলটা যখন কনস্ট্যান্ট থাকে, তখন দেখছো গ্রাফটা একদম এক্স অক্ষের সমান্তরাল হয়। গ্রাফটা কেমন হয়? এক্স অক্ষের সমান্তরাল হয়। এই বুঝছো না? যখন আমরা ধ্রুব বল দ্বারা, এখানে এটার এক্সাম্পলটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স। একটু ইংরেজিতে লিখি, ইংরেজিতে লিখলে কিন্তু ভাব বাড়ে একটা, তুমি খেয়াল করে দেখবা। তুমি একটা কথা বাংলায় বলতেছো আর একটা কথা ইংলিশে বলতেছো, আর ঈশ্বর মানুষ ইংলিশে যে পার্ট কনস্ট্যান্ট ফোর্স, দেখো আমি চাইলে কিন্তু লিখতে পারতাম ধ্রুব বল, কিন্তু হচ্ছে পার্টের একটা ব্যাপার আছে না, কনস্ট্যান্ট ফোর্স কি পার্ট। এইবার আসো, এই না ইংলিশ টার্মগুলো আসলে শিখে রাখবা, আমি ফাইজলামি করতেছি, কিন্তু আসলে ইংরেজি টার্মগুলো একটু জেনে রাখবা, কারণ যখন বড় হবা ভার্সিটিতে উঠবা তখন দেখবা সবই ইংরেজিতে, তখন কে তোমাকে ধ্রুব বল বললে বুঝবে? সো বল আর সরণ, এইখানে দেখো কনস্ট্যান্ট ফোর্স বলে সময় যত গড়াইছে বা যত দূরত্ব তুমি গেছো, প্রত্যেকটা সময় বল দেখো একই রেঞ্জে আছে। অর্থাৎ এইটা যদি আমাদের সাপোজ 10 নিউটন হয়, তো সরণের সাথে সাথে এটা সবসময় 10 নিউটন, সবসময় 10 নিউটন, সবসময় 10 নিউটন কাজ করছে। বুঝলাম। এখন খেয়াল করো, মনে করো এটা হচ্ছে আমাদের সেই বল এবং এইটা হচ্ছে আমাদের সেই সরণ। তাহলে খেয়াল করো কি হবে যদি গ্রাফটা এখন ধরো এইরকম হয়, এইরকম টাইপের হয়, বুঝেছো? ঢেউ খেলানো একটা গ্রাফ দেখেছো? এইরকম যদি একটা গ্রাফ হয়, এই ক্ষেত্রে আমরা কিভাবে করে কৃতকাজ বের করব? আগের অঙ্কগুলোতে দেখো কেমন সহজ ছিল দুনিয়া। আগের অঙ্কগুলায় আমরা একটা বস্তুর উপর কনস্ট্যান্ট একটা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতাম এবং তার সরণ হতো ধরো 5 মিটার পর্যন্ত। তারপরে বলতাম ও ভাই কাজ বের করবেন, তাহলে বলের সাথে সরণকে গুণ দিয়ে দেন, 10 গুণ 5 সমান সমান 50। তোমরা অনেকেই জানো না 10 গুণ 5 সমান সমান 50 জুল, জেনে অবাক হবে। খেয়াল করো, মনে করো এইটা যদি আমাদের সেই 5 মিটার পর্যন্ত দূরত্বটা হয়, তাহলে খেয়াল করো 10 মানে হচ্ছে এতটুকু আর 5 মানে কতটুকু? 5 মানে এতখানি। যখন তুমি 10কে 5-এর সাথে গুণ দিয়ে 50 বানাচ্ছ, তখন কিন্তু তুমি আসলে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করছো। সো এই ক্ষেত্রের ক্ষেত্রফল মূলত তাহলে কি নির্দেশ করছে? কৃতকাজ নির্দেশ করছে। দুনিয়া কত সহজ ছিল, জীবন কত সহজ ছিল, কত সরল ছিল, কোনো আঁকাবাঁকা নাই, কোনো প্যাঁচপুস নাই। দেখো সুন্দর মতো বলকে নিতাম, সরণকে নিতাম আর ধৈর্য গুণ করে দিতাম। এই দেখো বল আর সরণ গুণ করতাম, দৈর্ঘ্য আর প্রস্থ, সুন্দর মতন আমরা কিন্তু একটা ক্ষেত্রফল পেয়ে যেতাম। কি অবাক করা বিষয় ছিল, দুনিয়া কত সহজ সুন্দর ছিল। কিন্তু যখন এই যে সরণের সাথে সাথে বলের পরিবর্তন ঘটাচ্ছ, সরণের সাথে সাথে বলের যখন পরিবর্তন ঘটাচ্ছ, এই বলের পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছো? দেখো 1 মিটারের সময় বল কতখানি, কত উঁচা,
আর যখন এখানে আসছো তখন দেখো বল কত নিচা, তারপর দেখো আবার এখানে যখন আসছো বল আবার উঁচা, আবার এখানে আসছো উঁচা, মানে দেখো এক এক সময় বল এক এক রকম, কিন্তু এখানে কি ছিল, এক এক সরণে বল কিন্তু একদম সব ক্ষেত্রে বল একরকম সব ক্ষেত্রে বল কিন্তু একই রকম ছিল। তাইলে বস এখন আমরা এই ক্ষেত্রে কিভাবে করে কৃত কাজটা বের করব, এই ক্ষেত্রে কিভাবে করে কৃত কাজটা বের করব, দেখো এখানে আমরা প্রথমে খুবই এত ছোট্ট একটা অঞ্চল নিব, বিশ্বাস করো এত ছোট্ট একটা অঞ্চল নিব, তুমি কতটুকু ছোট চিন্তা করতে পারো, তুমি কতটুকু ছোট তুমি চিন্তা করতে পারো, যতটুকু ছোট তুমি চিন্তা করতে পারো তার থেকেও ছোট্ট একটা সরণ নিব ডিএক্স, তার থেকে ছোট্ট একটা সরণ, তুমি কত ছোট চিন্তা করতেছো, যত ছোট চিন্তা করতে পারো তার থেকেও ছোট, এত ছোট্ট একটা ডিএক্স আমরা এখানে নিব, যেই পরিমাণ ডিএক্স আমাদের, এই পরিমাণ ডিএক্স এ দেখো আমরা ধরে নিচ্ছি এখানে ফোর্সটা ওই মুহূর্তে কনস্ট্যান্ট, যে দেখো ফোর্স তো এক এক জায়গায় এক এক রকম না, ফোর্স এক এক জায়গায় এক এক রকম, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এখানে এত পিচ্ছি একটা অঞ্চল নিছি, এত ছোট্ট একটা সরণ, যেইটুকু সরণে এই বস্তুটার উপরে একই পরিমাণ বল কাজ করছিল, বুঝতে পেরেছো, যে এই যে বস্তুটা আছে এই বস্তুটার উপর ভ্যারিয়েবল একটা ফোর্স কাজ করছে, কিন্তু আমি যদি খুব ক্ষুদ্র একটা সরণ নেই, ওইটুকু সরণ যেতে ওর উপরে আসলে বলের যে চেঞ্জ এটা নগণ্য, আমরা ধরে নিতে পারি ওইটুকু মুহূর্তে ওর আসলে বলটা কনস্ট্যান্ট আছে। তাইলে বলো তো আমি যদি শুধুমাত্র আমি তো নিরীহ ছেলে, শুধুমাত্র যদি আমি এইটুকু সরণের জন্য কৃত কাজ বের করতে চাই, তাহলে কি আমি এতটুকু ক্ষেত্রফল বের করব না ভাইয়া? তাইলে আমি এখান থেকে কি বলতে পারি যে ছোট্ট কাজ dw সমান সমান হবে f dx, দেখো তো বুঝছো কিনা, f dx হবে না, f dx হবে না, কারণ f হচ্ছে এতটুকু আর dx হচ্ছে ছোট্ট সরণের জন্য যে কৃত কাজ সেটা হচ্ছে dw, বুঝতে পারছো? তাইলে খেয়াল করো আমি এরকম পাশাপাশি আরো কতগুলা ছোট্ট অঞ্চল নিলাম, অঞ্চল নিলাম, তারপরে এইটুকুর ক্ষেত্রফলও বের করলাম, এরপরে পাশে আমার তো এখন টার্গেট কি বলো, আমার এখানে যেমন এক দৈর্ঘ্য প্রস্থ গুণ দিয়ে পুরো ক্ষেত্রফল বের করে ফেলতে পারছিলাম, কিন্তু এইখানে তো ভাই এক দৈর্ঘ্য প্রস্থ গুণ দিলে হবে না, কারণ এখানে তো ফোর্স এক এক জায়গায় এক এক রকম, হাইটটা এক এক জায়গায় এক এক রকম, এই জন্য আমরা কি করছি ছোট্ট করে স্ট্রিপ নিচ্ছি, ছোট্ট করে অংশগুলা নিচ্ছি, ছোট্ট অংশগুলার জন্য কৃত কাজ কত এগুলো করে আমরা বের করছি, ছোট্ট অংশগুলার জন্য কৃত কাজ কত সেইগুলো আমরা বের করছি, ঠিক আছে, ছোট্ট অংশগুলোর জন্য কৃত কাজ কত সেইটা আমরা বের করছি। ওকে ওকে ওকে, তাহলে খেয়াল করো যে আমরা প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা করে কাজ বের করব, ছোট করে ক্ষেত্রফল বের করছি, যেহেতু প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে কাজ বের করব, এরকম ছোট্ট অংশের জন্য কাজ বের করব, এরকম ছোট্ট অংশের জন্য কাজ বের করব, এরকম ছোট্ট অংশগুলোর জন্য কাজ বের করব, বুঝতে পারছো, এরকম ছোট্ট অংশগুলোর জন্য কাজ বের করব, ছোট্ট অংশগুলোর জন্য কাজ বের করব, এবং তারপরে কি করব দেখো আমরা ছোট্ট অংশগুলোর ক্ষেত্রফল বের করে সবাইকে একসাথে যোগ করে দিব, এরকম ছোট্ট ক্ষেত্রফলগুলো বের করে সবগুলা ক্ষেত্রফলকে তুমি যদি যোগ করে দাও তাহলেই কি পাবা, পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাবে না, এবং আমরা তো আগেই দেখছিলাম যে কাজে সরণের সাথে যখন ক্ষেত্রফল বের করো তখন কিন্তু আমরা কাজ পাই, তাইলে এখানেও যখন তুমি সরণের সাথে এই বক্র ক্ষেত্রফলটা বের করতে পারবা, বাঁকানো এই ক্ষেত্রফলটা বের করতে পারবা, তখনও কিন্তু তুমি কাজটা পেয়ে যাবা। তাহলে সেটার নিয়মটা কি বললাম, সেটার নিয়মটা হচ্ছে এরকম ছোট করে তুমি যদি ক্ষেত্রফলগুলা বের করো, তারপর সবাইকে এরকম করে যোগ করতে থাকো, সবগুলা ক্ষেত্রফল এরকম করে যদি যোগ করতে থাকো, তাহলেই কিন্তু তুমি একটা সময় সব পুরাটার ক্ষেত্রফল পেয়ে যাবে। বলো তো এই প্রসেসটাকে আমরা কি বলি, এই প্রসেসটাকেই আমরা কি বলি, এই প্রসেসটাকেই আমরা কি বলি, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন 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 ইন্টিগ্রেশন, ভেরি গুড। সো এই প্রসেসটাকে আমরা বলি ইন্টিগ্রেশন। তাহলে খেয়াল করো আমরা যখন এখন কৃত কাজ বের করব তখন কিন্তু এই যে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, এবং এই ইন্টিগ্রেশনটা কত থেকে কত পর্যন্ত হতে হবে, আমরা যতটুকু দৈর্ঘ্য পর্যন্ত কৃত কাজ বের করতে চাই, ধরো আমি চাচ্ছি 3 মিটার দৈর্ঘ্য থেকে, কারণ ডিএক্স যেহেতু আছে কার লিমিট বসাবো, সরণের লিমিট বসাবো, এই খেয়াল করো যেহেতু ডিএক্স আছে তাহলে কার লিমিট বসাবো, সরণের লিমিট বসাবো, তাহলে সরণের লিমিট কত হবে 3 থেকে ধরলাম 5 পর্যন্ত, তার মানে কি,
তার মানে 3 মিটার থেকে যখন 5 মিটার দূরত্বে গেলাম ওইটুকু মুহূর্তে কৃতকাজ কত সেটা আমি বের করছি। যদি আমি এখানে দেই 0 থেকে 10, তার মানে কি 0 থেকে 10 মিটার পর্যন্ত যেতে মোট যতটুকু কাজ হয়েছে সেটা আমরা বের করছি এখান থেকে। তারপর যদি আমি দেই ধরো 0 থেকে 5, তার মানে কি 0 থেকে 5 মিটার পর্যন্ত দূরত্ব যেতে যতটুকু কাজ হয়েছে সেটা আমরা এখান থেকে বের করছি। এই বুঝতে পারতেছো কিছু? কিছু কি বুঝতে পারতেছো? সাব্বাস সাব্বাস, যাক আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভেরি গুড, বাহ অসাধারণ, ঠিক আছে এখন পর্যন্ত পারতেছি, গুড ভেরি গুড। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে পরিবর্তনশীল বল দ্বারা যদি আমাকে কখনো কৃতকাজ বের করতে বলে তাহলে আমি কি করব? যদি আমার কখনো বল বনাম সরণের কোনো গ্রাফ থাকে তাইলে যেমনে পারি এই গ্রাফের ক্ষেত্রফল বের করে দিয়ে উত্তর বের করব, ক্ষেত্রফল বের করব, সোজা কথা। কার সাথে ক্ষেত্রফল এটাও গুরুত্বপূর্ণ, অবশ্যই সরণের সাথে ক্ষেত্রফল হবে, সরণের সাথে ক্ষেত্রফল। যেমন আমি তোমাকে একটা প্রশ্ন করে রাখি, মনে করো এইরকম একটা গ্রাফ দেওয়া আছে, এই দিকে দেওয়া আছে সরণ, এই দিকে দেওয়া আছে বল। বেশিরভাগ স্টুডেন্ট এই ম্যাথটা করতে গিয়ে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা মান টান সব দেওয়া থাকে, মান টান সব দেওয়া থাকে, এবং তারা করে কি এইটুকুর ক্ষেত্রফল বের করে নিয়ে উত্তর মিলায় আসে। এবং এমসিকিউ ক খ গ ঘতে অবশ্যই এইটার উত্তরটা থাকে। বলো তো এটার উত্তর কি সঠিক? কারণ এটা তো আমি এফ এর সাথে বের করছিলাম, আমাকে কার সাথে ক্ষেত্রফল বের করার কথা? সরণের সাথে ক্ষেত্রফল বের করার কথা, অর্থাৎ এইটা হবে আমাদের উত্তর। বুঝছো? যখন বল বনাম সরণের গ্রাফ বলবে সরণের সাথে ক্ষেত্রফল বের করতে হবে, এটা মাথায় রেখো। তাহলে ক্ষেত্রফল কার সাথে? সরণের সাথে ক্ষেত্রফল, সরণের সাথে ক্ষেত্রফল নির্ণয় করে কাজ বের করতে হয়। কাজ সরণের সাথে ক্ষেত্রফল নির্ণয় করে কাজ বের করতে হয়। কোন ক্ষেত্রে? বল বনাম সরণ গ্রাফে, এফএক্স গ্রাফে। এই বুঝছো, এফএক্স গ্রাফের কথা বলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সরণ অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা। বাহ, তোমার বলাটা আরো সুন্দর হয়েছে। আরিফুর রহমান খান, ভাইয়া চ্যাপ্টারটা কত বড়? চ্যাপ্টারটা হচ্ছে তোমার বয়স কত? তোমার বয়সের সমান বড়, বুঝতে পেরেছো? দাঁড়াও আমি আজকে এই নেট যারা প্রোভাইডার তাদের একটু ঝাড়বো। না এখন নেট ঠিক আছে, এখন নেট ঠিক আছে, পারফেক্ট আছে। কি বলছে ভাই, আপনার এত ভাব কেন? আহা, ভাব না থাকলে হয় নাকি? এই ফেসবুকে যারা কমেন্ট করে এটা না কোথা থেকে জানি আসে, এটা কোথা থেকে জানি আসে। হঠাৎ করে ধরো এই গ্রাফটা তুলে ফেলো, হঠাৎ করে ধরো ভালো লাগতেছে না, কি করব কি করব কি করব, যাই ভাইয়ার ক্লাস একটা উল্টাপাল্টা কমেন্ট করে আসি। এরা যে কোথা থেকে আসে, কি বা এদের বংশ পরিচয়, হ্যাঁ কোথা থেকে আসে এরা, বলো? লেখো লেখো লেখো, ছবিটা এঁকে ফেলো, চট করে এঁকে ফেলো। ওকে, সো দেখো কৃত কাজ নির্ণয় করতে বলছে এফ ভার্সেস এক্স। এইখানে দেখো এটা কি একটা কনস্ট্যান্ট ফোর্সের কোনো গ্রাফ? না, এটা কিন্তু দেখো এই যে ভ্যারিয়েবল একটা ফোর্স, সরণের সাথে সাথে ফোর্সটা কিন্তু দেখো চেঞ্জ হচ্ছে, এবং তারপরে ফোর্সটা কিছুক্ষণ কনস্ট্যান্ট ছিল, তারপরে আবার ফোর্সটা কিছুক্ষণ ছিল না, কিছুক্ষণ ফোর্সটা ছিল না, তারপরে আবার ফোর্সটা এখন উল্টা দিকে কাজ করছে, উল্টা দিকে প্রথমে বাড়ছে তারপর আবার কমে জিরো হয়ে গেছে। এখন এইখানে আমরা যদি কৃতকাজ বের করতে চাই তাহলে কি করতে বলছিলাম? সব সময় আমরা সরণের সাথে ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল যদি বের করতে চাই বা কৃতকাজ যেটা হবে সেই কৃতকাজ সমান সমান হবে, দেখো
হাফ ইন্টু, বলো তো, এটা একটা ট্রাপিজিয়াম। সো এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, এটা সূত্রটা কি? আমি তো ভুলে গেছি, এটা সূত্র আমি তো ভুলে গেছি। তোমরা কিভাবে মনে রাখো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সো ভাই, এইখানে যেইটা দেওয়া আছে এটা হলো 2 মিটার দেওয়া। সমান্তরাল বাহু কারা? এইটুকু আর এইটুকু না? তাহলে সমান্তরাল বাহু হচ্ছে, একটা হলো 5 - 2, আর একটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, একটা হলো 5 - 2, তার মানে এতটুকু, আর আরেকটা কি 5, আরেকটা কি 5। সো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত? 16। তাহলে এখান থেকে আমরা একটা কৃতকাজ বের করতে পারবো, ঠিক কিনা? এরপরে আসো, এইখানে আমাদের বলতো, যদি উপরের পাশটা কৃতকাজ ধনাত্মক হয়, নিচের পাশে কি বলটা ঋণাত্মক না? তাহলে এখানে যে কৃতকাজ হবে প্লাস হাফ ইন্টু ভূমি কত? এই ত্রিভুজের ভূমি কত? 10 - 8 ইন্টু উচ্চতা। এই উচ্চতা কত? উচ্চতা এই যে এই 4 পরিমাণ না? কিন্তু আমি কি 4 লিখবো না, যেহেতু নিচের দিকে তাই -4 লিখবো। তাহলে এখান থেকে আমাদের কৃতকাজ বের হয়ে যাবে। তাহলে এটা কত হয়? হাফ ইন্টু 8 ইন্টু 16, হাফ ইন্টু 8 ইন্টু 16 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু -4। তাইলে বস, এখান থেকে যেটা আসে এটা কাটাকাটি। বিশ্বাস করো 4 দুগুণে 8 হয়। অনেকেই তোমরা জানো না, আজকে প্রথমবারের জন্য জানলে। 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64। তাহলে এটা হবে 64, আর এখানে হবে -4 সমান সমান, আমার যদি হিসাব যোগ বিয়োগ সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এটা হবে 60 জুল। ঠিক আছে, এটা হবে 60 জুল। সাবাস। দেখো এইখানে কিন্তু বল কাজ করছে মাইনাস দিকে, কিন্তু সরণ কিন্তু বৃদ্ধি পাইছে। সরণ কিন্তু 8 থেকে 10, সরণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে 8 থেকে 10, কিন্তু বল কি? নেগেটিভ। মিলছে তাহলে? অভিনন্দন, অভিকে নন্দন। ভাইয়া দূরত্ব মাইনাস হয় কিভাবে? না, আমরা এখানে 8 থেকে 10 না, এইটুকুর ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কতটুকু? ভূমি এতটুকু না, 8 থেকে 10, তার মানে কি 2 না? সো এটাই লিখলাম 10, 10 মানে তো পুরাটা -8, 10 - 8, এই যে এইটুকু লিখছি। ভাইয়া তুমি কি বুঝতে পারছো? ভাইয়া ভাইয়া তুমি কি বুঝতে পারছো? ভাইয়া ভাইয়া ও ভাইয়া, বুঝতে পারছো ভাইয়া? জি। 5 - 8 খালি কেন? হ্যাঁ, 5 - 8 খালি কেন মানে? ও, এটা ভাই কেন আমি কেমনে বলবো? এখানে কোনো বল কাজ করে নাই। হইতে পারে না মানুষের জীবনে যে একটা সময় তোমার অনেক মোটিভেশন ছিল, প্রথমে মোটিভেশন বাড়ছে, কনস্ট্যান্ট ছিল, তারপর জীবনে হঠাৎ করে কিছু মুহূর্তে কোনো মোটিভেশন নাই, তারপর আবার এবার নেগেটিভ মোটিভেশন কাজ করা শুরু করছে, এরকম হয় না? তো এই বস্তুটারও তাই, যে বস্তুর ওপর বল প্রয়োগ করছে, কিছুক্ষণ বাড়ছে, কনস্ট্যান্ট ছিল, তারপর কোনো বল ছিল না বস্তুর উপরে, কিন্তু স্মরণ হয়েছে। হইতে পারে না? তুমি যদি বল প্রয়োগ করছো কিছুক্ষণ প্রথমে, তারপরে ছেড়ে দিলা, তাহলে জড়তার কারণে কিছু তো সামনে আগাবে না? যখন 5 থেকে 8 গেছে, তখন আবার ওর উপরে একটা বিপরীত দিকে বল প্রয়োগ করানো শুরু করছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? একজন আইডি হচ্ছে আমি সবার বাপ। আরে সর্বনাশ। দেখো কোথা থেকে যে আসে এরা, হ্যাঁ এরা কোথা থেকে আসে? আমার মনে হয় নর্দমা থেকে আসে। এটা কিন্তু একটা হওয়ার ভালো সম্ভাবনা আছে। ধরো তুমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, প্রশ্ন তোলো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হেঁটে যেতে যেতে হঠাৎ করে তাদের দেখা পেয়ে যেতে পারো। আমার কাছে তাই মাঝে মাঝে মনে হয়। ধরো এই যারা উল্টাপাল্টা কমেন্ট করে, হুট করে আমি হয়তো একদিন রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, হুট করে একদিন কোনো একটা নর্দমা থেকে বলবে, হ্যালো ভাই কেমন আছেন? তো এরাই হচ্ছে তারা। বুঝতে পারছো? নর্দমা থেকে উঠে আসে। কষ্ট পেও না, কষ্ট পেও না, ঠিক আছে? আমি কষ্ট পাওয়ার জন্যই বলছি, কিন্তু ওই যে কষ্ট পেও না, এটা মুখের কথা আর কি, কিন্তু মনে মনে চাচ্ছি যে কষ্ট পাও। আনবিলিভেবল। ঠিক আছে, বুঝো নাই? ভাইয়া আর পচায়েন না। আহা, আমি পচালাম কোথায়? যে পচা তাকে কি আর পচানো যায় বলো?
বলো। ঠিক আছে, দেখো 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 দেখো। সো এখানে কি বললো, এক 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 ব্যক্তি একটি অনুভূমিক অমসৃণ তলের উপর দিয়ে একটি বাক্স ঠেলে নিয়ে যাচ্ছে। সে বাক্সটির উপর 200 নিউটন বল প্রয়োগ করে। 200 নিউটন বল প্রয়োগ করে। এই যে এই লোকটা ঝা চিকচিক করে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বাক্সটির উপরে সে 200 নিউটনের একটা বল প্রয়োগ করলো। ছোটবেলা থেকে তার স্বপ্ন যে বড় হয়ে একটা বাক্সকে ঠেলবে। আনবিলিভেবল। সো সে বাক্স ঠেলছে। সো 200 নিউটন বল প্রয়োগ করছে বাক্সের উপরে, ঠিক আছে। এখন প্রথমে 15 মিটার দূরত্ব নিয়ে যায়। 200 নিউটন বল প্রয়োগ করে প্রথমে 15 মিটার দূরত্ব নিয়ে গেল। এই দেখো কি বললো, প্রথমে 200 নিউটন বল প্রয়োগ করে, এটা হলো সরণ, এটা হলো বল, প্রথমে সে কি করছে বলো, 15 মিটার দূরত্ব অতিক্রম করছে। কত নিউটন বল প্রয়োগ করে? 200 নিউটন বল প্রয়োগ করে 15 মিটার দূরত্ব পর্যন্ত ঠেলে নিয়ে গেছে। এখন ভাই ঠেলছে ঠিক আছে, কিন্তু তারও তো একটা টায়ার্ডনেস আছে, তাই না? সো তারও তো একটা জীবন আছে, সে তো আর সারা জীবন এভাবে ঠেলতে পারবে না। তো সে অনেক ক্লান্ত হয়ে গেছে, ক্রমশ ক্লান্ত হতে থাকে, যার ফলে দূরত্বের সঙ্গে সমানুপাতিকভাবে প্রযুক্ত বল সে কমিয়ে 100 নিউটন করে ফেলতে বাধ্য হয়। অর্থাৎ প্রথমে অনেক জোরে ঠেলছিল, এরপর টায়ার্ড হয়ে গেছে, তারপর আস্তে 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 বলটা কমাতে 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 100 নিউটনে গিয়ে থামছে। তাইলে ছবিটা যদি আঁকি, গ্রাফটা যদি ড্র করি, তাহলে গ্রাফটা কেমন হবে? প্রথমে 200 নিউটন দিচ্ছিল, এরপরে বলটা কমাতে 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 একটা সময় সে কত নিউটন বল দিছে বলতো? একটা সময় সে বল দিছে হচ্ছে 100 নিউটন বল দিছে, এবং সমানুপাতিকভাবে কমাতে কমাতে সেই কাজটা করছে। বাক্সটি ঠেলে সে মোট 30 মিটার দূরত্ব নিয়ে যায়। তাহলে বাক্সটা ঠেলে সে মোট কতটুকু দূরত্ব নিয়ে যায় বলছে? 30 মিটার দূরত্ব নিয়ে যায়। তাহলে বলছে লোকটার দ্বারা কৃত কাজ কত। তাহলে দেখো অন্য সববার আমাদের ডিরেক্টলি গ্রাফ দেওয়া থাকতো, কিন্তু এইবার গ্রাফ দেওয়া নাই, আমাদের প্রশ্ন পড়ে গ্রাফ এঁকে তারপরে হিসাব করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? ওকে, তাইলে ভাইয়া এই দেখো, এইখানে আমরা এইটুকুর যদি ক্ষেত্রফল বের করে ফেলি, দেখো লক্ষ্য করো, এইটুকুর যদি ক্ষেত্রফল বের করে ফেলি, তাইলেই কি আমরা টোটাল কাজ পেয়ে যাব না? তাহলে ক্ষেত্রফল বের করবো। এখন সমস্যা কি? প্রথমে আসো আমরা এই সবুজ অংশের ক্ষেত্রফলটা বের করে ফেলি, এইটুকু। তাহলে মোট যে কাজ, এইটা হচ্ছে আমাদের প্রথম অংশটা কতটুকু? বল ইন্টু সরণ 200 ইন্টু 15 প্লাস, তারপরে বলো তো এইটুকু কত? এই যে এইটুকু কি আবার একটা ট্রাপিজিয়াম না? তাহলে সেটা কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুর দ্বয়ের যোগফল। এইটা একটা সমান্তরাল বাহু, একটা হলো 200 এবং আরেকটা হচ্ছে 100। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তোমরা জেনে অবাক হবে, 30 মাইনাস 15। এই দেখো 30 মাইনাস 15 মানে এতটুকু, ঠিক আছে? তার মানে দেখো ভাই, এইটুকু যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ভাই ভুল করিস না এগুলা, হাফ ইন্টু সমান্তরাল বাহু কারা? এরা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু আমাদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 30 মাইনাস 15। এই বুঝো নাই? তাহলে 15 দুগুণ 30, তোমরা জেনে অবাক হবা, এটা হবে 3000 প্লাস হাফ ইন্টু 300 ইন্টু 30 মাইনাস 15 মানে 15। তাহলে কত হয় দেখবা, কত হয়? 5250। 5250 জুল। ঠিক আছে, ওকে, ভেরি গুড। সবারই প্রায় হচ্ছে। অসাধারণ। অবাক হয়ে গিয়েছো না? তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে আমাদের যদি গ্রাফ দেওয়া থাকে বা এমন কোনো প্রশ্ন থাকে যেগুলো থেকে আমরা গ্রাফ ড্র করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য কাজ বের করা একদম ইজি। জাস্ট আমাদের সরণের সাথে ক্ষেত্রফলটা বের করতে হবে। গুড, চলো এবার পরের প্রবলেমে যাই। প্রশ্নটা একটু তুলে ফেলো, এখন থেকেই আমাদের মজার মজার প্রবলেমগুলো শুরু হবে। এতক্ষণ পর্যন্ত জাস্ট বিল্ড আপ ছিল,
গ্রাফটা আবার আর্ট করে দেখান ভাই, নেট প্রবলেম দিছিল একটু, তুমি একটু কষ্ট করে ক্লাসটা শেষ হওয়ার পরে রেকর্ডটা দেখে নিও, বুঝতে পেরেছো? কষ্ট করে, মনে কষ্ট নিও না যে ভাইয়া তাহলে আমি কি বঞ্চিত হয়ে গেলাম, ভাইয়া আমি কি তাহলে এতই অভাগা যে আমি অঙ্কটা বুঝতে পারলাম না। এটা অফলাইন ক্লাস ছিল, আপনি পড়ানোর পরে বোর্ড মুছে দিয়েছেন, আমরা তো আর দেখতে পারবো না। আহারে আহারে, এমনি রেকর্ড দেখে নিও। ওকে, সো প্রশ্ন তোলা হলে ডান লেখো, প্রশ্ন তোলা হয়ে গেলে ডান লেখো। চলো, একটা বস্তুর উপরে একটা বল কাজ করছে, এইরকম একটা বল দেয়া আছে, বলো তো এটা কি কনস্ট্যান্ট ফোর্স নাকি ভ্যারিয়েবল ফোর্স? ধরো ধরো এখানে একটা ইংরেজি লিখতে ভুলে গেছি, এটা একটা ইংরেজি না লিখলে তো পার্ট থাকবে না, হাই হাই, এখানে তো ভ্যারিয়েবল ফোর্স লিখতে হবে। কি লিখতে হবে এখানে? ভ্যারিয়েবল ফোর্স। ঠিক আছে, এটা কি ফোর্স? এটা হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স। ওকে, সো এটা ভ্যারিয়েবল ফোর্স, ঠিক আছে। এখন ছোট্ট বন্ধুরা দেখো, একটা বস্তু, এই বস্তুটার সবাই মারে, এর উপর দেখো এই পরিমাণ বল কাজ করতেছে। এফ সমান সমান আমাদেরকে বলল 5 প্লাস 3x মাইনাস 8x কিউব ইন্টু আই ক্যাপ। দেখো এখানে শুধুমাত্র আই ক্যাপ দেওয়া, তার মানে কি বলের ডিরেকশনের কোনো পরিবর্তন হচ্ছে? বলো তো, বলের কি ডিরেকশনের কোনো পরিবর্তন হচ্ছে? না, শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই বলটার চেঞ্জ হচ্ছে। এক্স এর মান যখন 0 ছিল তখন বলের মান ছিল 5 একক, এক্স এর মান যখন 1 মিটারে তখন বলের মান হচ্ছে 0 একক, এক্স এর মান 2 এর জন্য মান চেঞ্জ হয়েছে, তাই না? তার মানে দেখো আমি যদি এখানে আসলে সেই গ্রাফটা একটু ড্র করি, তোমরা দেখে অবাক হয়ে যাবা। গ্রাফটা যদি ড্র করি, এই ড্রটা কিন্তু আসলে একটু আন্দাজে হবে, হ্যাঁ, তোমরা আবার এটা পার্সোনালি নিও না, পার্সোনালি নিও না কিন্তু আবার তোমরা আবার এখন ছোট মানুষ তো, যাই শোনো তাই পার্সোনালি নিয়ে নাও। এটা হচ্ছে মনে করো আমাদের গ্রাফ, খুশি হইছো? এটাই কি আমাদের গ্রাফ, সাপোজ এটা কিন্তু একটা মানে ফালতু গ্রাফ আঁকলাম, এইটার গ্রাফ জীবনেও এটা না, কিন্তু আগে বোঝার চেষ্টা করো জিনিসটা। সো আমরা মনে করো এইরকম একটা সমীকরণের জন্য বিভিন্ন এক্স এর জন্য বলগুলা, গ্রাফটা আঁকার নিয়মটা কি? গ্রাফ আঁকার নিয়ম হচ্ছে ভাই, এক্স এর মান তুমি এক বসাবা, তখন এক্স এর মান 1 এর জন্য বল কত দেখবা, 2 এর জন্য বল কত দেখবা, 3 এর জন্য বল কত দেখবা, 4 এর জন্য বল কত দেখবা, 5 এর জন্য বল কত দেখবা, 6 এর জন্য বল কত দেখবা, এরপরে গ্রাফগুলোকে তুমি মিলাই দিবা। তো আমরা এরকম করে গ্রাফটা ড্র করে সাপোজ 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 মানে ধরে নাও আমরা হচ্ছে এই রকমের একটা সুন্দর গ্রাফ পাইছি। দেখো দেখেই মনটা ভালো হয়ে যায়, মনে হয় কে জানি হাসতেছে, এদিক থেকেও কে জানি হাসতেছে, ওই দিক থেকেও কে জানি হাসতেছে। তো তাহলে এখানে আমাদের বল ভার্সেস সরণের একটা সুন্দর গ্রাফ পাইছি। এটা ছবি পরীক্ষার খাতায় আঁকলেই তো 10/10 দিয়ে দেওয়া উচিত, এত সুন্দর করে আঁকছো। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের বলল এক্স এর মান যখন 1 মিটার, তখন থেকে এক্স এর মান যখন 3 মিটার হয় ততটুকু পর্যন্ত কাজ বের করতে। কি মুশকিলের কথা, 1 মিটার দূরত্ব থেকে 3 মিটার দূরত্ব পর্যন্ত, এই যে দেখো ছোট্ট বন্ধুরা, এক্স এর মান যখন 1 মিটার তখন থেকে এক্স এর মান যখন 3 মিটার, এই 1 মিটার থেকে 3 মিটার এর মধ্যে তুমি কি বের করো? এর মধ্যে তুমি হচ্ছে কৃতকাজ বের করো। তাহলে কৃতকাজ বের করতে গেলে কি করতে হবে? আমাকে ছোট্ট একটা কাজ যদি বের করতে হয়, এখানে ছোট্ট একটা অংশের জন্য যদি কাজ বের করতে হয়, তাহলে তো এফ ডিএক্স করতে হতো, তাই না? বল ইন্টু সরণ করতে হতো। যেমন আমি যদি এই যে ছোট্ট একটা অংশের জন্য কাজ বের করতে চাইতাম, ছোট্ট একটা অংশের জন্য যদি কাজ বের করতে চাইতাম, তাহলে কি করতে হতো বলো তো? কি করতে হতো? এই যে এফ ইন্টু ডিএক্স, এতটুকুর ক্ষেত্রফল আমাকে বের করে ছোট্ট কাজটা বের করতে হতো। তাহলে আমরা এখন কৃতকাজ যখন বের করব, তখন মোট কাজ যখন বের করব, তখন কি আমাকে ছোট্ট ছোট্ট ক্ষেত্রফলগুলো সবাইকে যোগ করে দিতে হবে। তাহলে মোট যে কাজ, আমি কিন্তু চাই যে তোমরা কেউ না বুঝো এটা, বুঝছো? আমি কিন্তু চাই যে তোমরা কেউ না বুঝো এটা। বুঝে গেছো নাকি এবার? আয় হায়, বুঝলে কিন্তু সমস্যা। এফ ডিএক্স, সো আমরা এখানে কি করলাম, খুবই ছোট্ট একটা অংশের জন্য কাজ বের করলাম, সো ওই ছোট্ট একটা ক্ষেত্রফল বের করলাম। এরকম সবগুলা ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করে 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 দেই,
তাহলে মোট ক্ষেত্রফলটা আমরা এই যে ইন্টিগ্রেশনের মাধ্যমেই তো বের করব। তাহলে এখন খেয়াল করো, আমরা এই যে এফটা আছে না, এই এফটা আমাদের আগে দেখতে হবে এফটা কি এক্স এর সাথে পরিবর্তন হচ্ছে কিনা। আবার বলি, যখন তুমি এফ ডিএক্স লিখছো তখন তোমাকে দেখতে হবে যে এই এফটা তো আসলে ভ্যারিয়েবল। কার সাথে ভ্যারিয়েবল? এক্স এর সাথে ভ্যারিয়েবল না? তাহলে তুমি ইন্টিগ্রেট করতে পারবা। কিন্তু যদি এটা এমন কিছুর সাথে ভ্যারিয়েবল হয় যেটা এক্স না, তাহলে কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে মানে কনভার্ট করে তারপর আসতে হবে, অনেকগুলো স্টেপ নিয়ে তারপর আসতে হবে। কিন্তু যদি দেখো যে এখানে এক্স আছে, তাহলে তোমাকে এমন একটা এফ এর মান এখানে বসাতে হবে যেন এক্স এর সাথে সাথে এটা পরিবর্তন হয়। তাহলে আমাদের তো দেওয়াই আছে এক্স। তাহলে দেখো এফ এর ভ্যালুটা আমি যখন বসাবো তখন কি আসবে? 5 প্লাস 3x মাইনাস 8x³ dx। ঠিক আছে, তাহলে এখান থেকে লিমিট কোথা থেকে কোথা পর্যন্ত বসবে? লিমিট কি আমরা বলের লিমিট বসাবো? আমরা কি ফোর্সের লিমিট বসাই এখানে? না, আমরা সব সময় ডি এর পরে যে ছোট্ট বন্ধুটা থাকে তার লিমিট বসাই। কি বললাম? ডি এর পরে যে ছোট্ট বন্ধুটা থাকে তার লিমিট বসাই। তাহলে এই ছোট্ট বন্ধুর লিমিট কত থেকে কত পর্যন্ত হবে বলো তো? 1 মিটার থেকে 3 মিটার পর্যন্ত। 1 মিটার থেকে 3 মিটার পর্যন্ত। এই কি বোঝো নাই ব্যাপারটা? তাহলে এখানে আমরা প্রথমে দেখো এফ ডিএক্স এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? 5 dx এইটুকু থাকলো। তারপরের রাশিটা কি? 3x, তাহলে 3x dx লিখলাম। এর পরের রাশিটা কি? এরপরে 8x³ dx, 8x³ dx। ঠিক আছে, এখন ভাই প্রত্যেকটার তুমি যদি লিমিট বসাও, এইটা হবে 1 থেকে 3, এইটা হবে 1 থেকে 3, এইটা হবে 1 থেকে 3। এই বুঝতে পারছো? বুঝতে পারছো? প্লিজ সবাই না বলো, তোমরা না বুঝলেই আমি খুশি হই। ওকে, ঠিক আছে, এটা গ্রাফ আর এটা ম্যাথ। তাহলে ভাই এখান থেকে আমরা কি পাই দেখো, dx কে ইন্টিগ্রেট করলে x হয়। ভাই এটা কিভাবে হয় বলবো না? 3x dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x³ ডিভাইডেড বাই 2। এটার লিমিটটা কত? 1 থেকে 3 পর্যন্ত। এরপরে খেয়াল করো 8x³ dx, তার মানে কত? x⁴/4। ভাই এগুলো কেমনে আসছে ভাইয়া? ভাইয়া ভাইয়া এগুলো কেমনে? ভাইয়া কেমনে আনলেন এটা? এই দেখো x⁴n dx, এইটারে ইন্টিগ্রেট করলে একটা সূত্র থাকে। এই সূত্রটা আমি কোথা থেকে পেলাম জানো? একদিন এই সূত্রটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আকাশ দিয়ে ওর মতো উড়ে যাচ্ছিল। আমি বললাম, এ হে তুই আকাশে কি করছিস, নেমে আয়। তারপর সে নেমে আসছে। এরপরের থেকে এই সূত্রটা সবাই ব্যবহার করে। বুঝতে পারছো? এটা কিন্তু আমি নিয়ে আসছি সূত্রটা। x⁴n dx এটাকে ইন্টিগ্রেট করে কি হয়? x⁴n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে এখানে আমরা 3x dx ছিল, x এর উপরে পাওয়ার কত? 1। তাহলে এখানে x⁴1+1 ডিভাইডেড বাই 1+1 মানে কত? x⁴2/2, x²/2। এরপরে কি? x³ dx, তাহলে x⁴4 ডিভাইডেড বাই 3 আর 1 4। বুঝতে পারছো? গেল। তাহলে এখন আমরা এখানে জাস্ট লিমিটটা বসাবো। এই যে 5, সো এখানে x এর জায়গায় আগে 3 বসাবো, মাইনাস x এর জায়গায় 1 বসাবো। তারপরে আসো 2 তো কোনো কাম নাই, ও তো বইসা বইসা আরাম করতেছে, বেটা এসিতে বাইরো। সো আমরা ওটা বাইর করলাম 3/2। এরপরে কি? x² আছে, দেখো এখানে হচ্ছে 3² মাইনাস 1²। ঠিক আছে, মাইনাস এখানে হবে 8। দেখো ও কিন্তু এসির মধ্যে বসে আছে, গরম তো আসলে বাইরে অনেক, বাইরে বেটা। সো 8/4 বাইর করে দিলাম। তাহলে এখান থেকে কত আসলো? x⁴ মানে 3⁴ মাইনাস 1⁴। দেখো বস, এইখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো, বিশ্বাস করো। যদি এটা ক্যালকুলেশন না পারো, তোমার বাসায় যে ছোট ভাই বোন আছে ওদেরকে দিয়ে দাও। অযথা বাড়তি কষ্ট কেন তুমি করবা বলো? বলো। যাক, ইন্টিগ্রেশন তো তোমরা সবাই পারো, আমি জানি, খুব ভালো মতোই জানি। কিন্তু একটা বিষয় হচ্ছে, যখন যত বেশি তুমি অ্যাপ্লিকেশনগুলো দেখবা তত আস্তে আস্তে মাথার মধ্যে এগুলো ক্লিয়ার হতে থাকবে। আরও এটা পড়ানোর মেইন কারণটা হচ্ছে, ধরো অনেকেই কাজশক্তি ক্ষমতা থেকে একবারে চলে আসে, মানে দেখা যায় ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ওগুলো বাদ দিয়ে অনেকে এখানে চলে আসে, তো তারা তো আসলে হাহুতাশ করবে। এই কারণে কিছু কিছু আসলে বলে রাখা। বুঝতে পারছো? এইটাই।
সো মাইনাস 138 জুল। হ্যাঁ সাব্বাস আরেফিন রহমান খান, ও বলছে ধুর এত কিছু করে কে করে, ক্যালকুলেটর বাবাজি আছে না, অবশ্যই তুমি এগুলো ক্যালকুলেটরে একবারে মান বসায় করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোমরা তো অনেক স্মার্ট, তোমরা এত স্মার্ট বাবা রে বাবা। ঠিক আছে, কিন্তু ভাই আমি তো এত স্মার্ট না, আমি খ্যাত, এই জন্য দেখো এত খ্যাত নিয়মে করছি, দেখছো কি খ্যাত। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমরা এই পর্যন্ত তাহলে বুঝলাম। গুড। কিসের ছুটি, ক্লাসই শুরু করতে পারলাম না, এখনই বলে ছুটি। সো এটা ক্যালকুলেশন করবা, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবা। পরের প্রবলেমটা তুলে ফেলো, পরের প্রবলেমটা তুলে ফেলো, চমৎকার একটা ম্যাথ, তুলে ফেলো, চট করে তুলে ফেলো তো, চট করে তুলে ফেলো। হ্যাঁ ইন্টিগ্রেশন থেকে ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করলে করলে অবশ্যই হবে, অবশ্যই হবে, হবে না কেন? অবশ্যই হবে। ভাইয়া কি ম্যাথটা কাটে দিচ্ছেন? না 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 না, কাটি নাই, কাটি নাই, কাটবো কেন, এই যে এটা এটা দেখো কেটে দিছি, না 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 না, এসব পচা কাজ অপূর্ব করে। অঙ্ক সুন্দর মতন তোমাদের দিয়ে আগে তোলায়, তারপর অঙ্কটা কাটতে দেয়, খুব ভালো, এটা করে একটা শান্তি আছে, দাঁড়াও আমিও এটা হেফজ করবো আস্তে আস্তে। এটা করে একটা পৈশাচিক আনন্দ পাওয়া যায়। লেখো লেখো লেখো, লেখা হইছে, লেখা হইছে বলো। এই ছুটি মানে আমি কি পড়ানো শুরু করছি না, পড়াইতেছি তোমাদের, হ্যাঁ আমি কি পড়াচ্ছি, বলো, গল্প করতেছি তো, কিন্তু গল্প করতেছি, তাই না? কিসের ছুটি? এই তুমি যখন বন্ধুদের সাথে আড্ডা দাও তখন কি বলো বন্ধু প্লিজ ছুটি দাও, ছুটি দাও, এরকম বলো? এরকম তো বলো না। তাইলে আবার মুভি দেখতেছো, এইটাই সিনেমা হচ্ছে। দেখো একটা বস্তুর উপর একটা বল কাজ করছে, দেখছো, এফ সমান সমান, দেখো বলের কারণে বস্তুটা 2, 3 বিন্দু থেকে -2,5 বিন্দুতে গেলে সেই বল দ্বারা কৃত কাজ কত? দেখো প্রত্যেকটা ম্যাথ আস্তে আস্তে আগাবা আর একটু একটু করে ডিফিকাল্টি বাড়বে, একটু একটু করে বাড়বে। সো স্টেপগুলো একদম বেবি স্টেপ, সো একবারে বেশি উপরে যাবা না, আস্তে 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 দেখো, প্রত্যেকটা অঙ্ক বুঝো তুমি, একবার একটা লাস্টে এমন মজার একটা ম্যাথ দেখবা যেটা তুমি একবারে হুট করে দেখতে গেলে হয়তো বা একটু প্যারা লেগে যেত, কিন্তু যখন একদম কনসেপচুয়ালি প্রত্যেকটা জিনিস একটু স্টেপ স্টেপ শিখবা, দেখবা যে ভালো লাগতেছে। সো আমাদের একটা বস্তুর উপর এবার দেখো একটা ভিন্ন টাইপের বল, এই যে বলটা, সেই বলটা দেখে অনেকে পরীক্ষার হলে হাউমাউ করে কেঁদে দিয়েছিল। সো 2xi - 4y², চিন্তা করো সামনে প্রশ্ন রেখে টিচাররা গার্ড দিচ্ছে, সেখানে একজন স্টুডেন্ট হাউমাউ করে কাঁদছে, ছবিটা কেমন হবে? ওকে জিজ্ঞেস করা হলো কি রে তুই কাঁদছিস কেন? ও বলল দোস্ত এরকম বল তো জীবনে দেখি নাই। সো 2xi - 4y²j, এইরকম বল আমি দেখাইছি না তোমাদেরকে? এইরকম একটা বল তোমাদের আমি দেখাইলাম না? এই পিচ্চিরা, এই ছেলেমেয়েরা, এই যে এরকম একটা বল দেখাইছিলাম না, যেখানে আমাদের বলের মানও চেঞ্জ হচ্ছে, দিকও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এইবার দেখো এইখানে আমরা যে ফোর্সটা লিখছি, এই ফোর্সের দেখো 2xi - 4y²j, এইখানে কিন্তু আমাদের বলের শুধু মানই পরিবর্তন হচ্ছে তা না, বলের দিকও পরিবর্তন হচ্ছে। বলো তো আগেরটার সাথে এই ম্যাথের পার্থক্যটা কোন জায়গায়, আমার একটু বলো তো দেখি, এইটুকু চিনতে পারো কিনা? আগের যে ম্যাথটা করছো সেই ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্যটা কই আমার বলো তো? আগের যে ম্যাথটা করছো সেই ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্যটা কি আগে বলো, একদম সহজভাবে বলো। এই দিক টিকের পার্থক্য আমি কইছি, এগুলো কইলে হবে না এখন, একদম সহজ পার্থক্য কোনটা? আগেরটা এই যে ফায়াদ উৎস, ভেরি গুড, বলছে অনলি আই ক্যাপ ছিল আগেরটা। শ্রেয়ান সাহা বলছো গুড, যে এখন দুই অক্ষ বরাবর কাজ করতেছে, মানে দুই অক্ষ বলতে কি, যে এখন আগের বার ছিল সবগুলো আই ক্যাপ, আগের ম্যাথে ছিল সব আই ক্যাপ, অর্থাৎ একই দিকে ছিল, কিন্তু এইবার আই যে দুইটা আছে, মেইন পার্থক্য তো এইটাই। আর আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি আরো কিরকম পার্থক্য আছে, সেটা হচ্ছে আগেরটা ছিল এক দিক বরাবর, কিন্তু এইবার মানের সাথে সাথে দিকও চেঞ্জ হচ্ছে, মানও চেঞ্জ হচ্ছে, দিকও চেঞ্জ হচ্ছে, মানও চেঞ্জ হচ্ছে, দিকও চেঞ্জ হচ্ছে। তাইলে এই ক্ষেত্রে দেখো আমরা যখন কাজ বের করতে যাব, যদি আমি তোমাকে এরকম ভাবে গ্রাফটা দেখাই, এরকম ভাবে গ্রাফটা দেখাই, মনে করো এখানে কোনো একটা বস্তু রাখা ছিল,
সো বস্তুটা কি হয়েছে 2, 3 বিন্দু থেকে -2, 5 বিন্দুতে গেছে। সো মনে করো এই জায়গাতে গেছে, এখান থেকে এই বিন্দুতে গেছে সাপোজ। এখন আমাদের এখানে যেই তা আগে হিসাব করতাম যে ভাইয়া w আমরা লিখতাম f dx, কারণ আগে তো শুধু x অক্ষ বরাবর সরণ হতো, এই জন্য আমরা f dx লিখতাম। কিন্তু আসলে কি এখন শুধু x অক্ষ বরাবর সরণ হচ্ছে? বস্তুটা দেখো 3 থেকে কিন্তু -5 এ গেছে, 3 থেকে 5 এ গেছে, তার মানে বস্তুটার y অক্ষ বরাবরও সরণ হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখন শুধু f dx লিখলে হবে না, আমাদের f dy ও লাগবে। এটাকে এভাবে লেখা হয় যে মনে করলাম সরণ যে ভেক্টরটা আছে এতক্ষণ পর্যন্তই সরণ ভেক্টর সমান ছিল dx, কিন্তু এখন আমাদের আসছে কি dy ও আসছে। অর্থাৎ দেখো তুমি যখন ক্ষুদ্র একটা সরণ ds পরিমাণে সরবা, তখন কিন্তু তোমার ds পরিমাণ সরা বলতে বোঝাচ্ছে তুমি x অক্ষ বরাবর সরেছো dx এবং y অক্ষ বরাবর সরেছো dy। কি বললাম? ds যদি বের করতে চাও তার মানে বোঝাচ্ছে তোমার x অক্ষ বরাবর তুমি সরণ ঘটাইছো dx আর y অক্ষ বরাবর সরণ ঘটাইছো dy। যদি ত্রিমাত্রিক থাকতো তখন আমরা কি করতাম বলো তো? ত্রিমাত্রিক থাকলে আমরা জাস্ট এটার সাথে dz টাকে অ্যাড করে দিতাম। বুঝতে পারছো? তাহলে ভাইয়া এবার দেখো আমরা যখন কাজ বের করবো একদম সহজ, মানে কি বলবো বাতাসের মতো সহজ। দেখো w সমান কিন্তু f ডট ds, কি f ডট ds লিখবো এখন। এই বুঝতে পারছো? f ডট ds লিখবো এখন, কারণ এখন তো ভাইয়া শুধু x অক্ষ বরাবর না যে dx, এখন তো সরণ x অক্ষ বরাবর হচ্ছে, সরণটা y অক্ষ বরাবর হচ্ছে, এই কারণে f ডট ds। ঠিক আছে? আচ্ছা এইবার ছোট্ট বন্ধুরা f এর মান কত দেখো? f এর মান আমি লিখলাম 2x i ক্যাপ মাইনাস 4y স্কয়ার j ক্যাপ ডট dx মানে কি? ds মানে আমরা লিখতে পারি, দেখো এটাকে এভাবে করেও লেখা যায়। dx-টাকে আমরা এভাবে লিখলাম, দেখো একটু স্মার্টলি লিখলাম, এটা তো খ্যাত হয়ে গেছে, এই লেখাটা একটু খ্যাত হয়ে গেছে। আমরা একটু স্মার্টলি লিখলে এটাকে এভাবে লিখতে পারি না, dx তো একটা ভ্যালু, একটা মান, সেই মানটা কোন দিক বরাবর? i ক্যাপ বরাবর। dy তো একটা মান, সেই মানটা কোন দিক বরাবর? j ক্যাপ বরাবর। dz তো একটা মান, এই মানটা কোন দিক বরাবর? k ক্যাপ বরাবর। বাবা তোমাদের মাথায় কি অনেক চাপ পড়ছে? বাবারা মাথায় কি অনেক চাপ পড়ছে? হ্যাঁ অনেক চাপ পড়তেছে? এই মিয়া এটা তো সহজ জিনিস, এইখানে চাপ পড়লে হবে? চাপ সমান বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা বাড়ায় দাও চাপ কমে যাবে, শুয়ে পড়ো, ক্ষেত্রফল বেড়ে গেলে চাপ কমে যাবে। কোনো সমস্যা আছে বলো? তাহলে আমরা এখানে কি করলাম দেখো, ডিএসটা এরকম বিচ্ছিরিভাবে প্রকাশ না করে একটু ভদ্রভাবে প্রকাশ করলাম যে ডিএক্স তো একটা মান ছিল, এক্স অক্ষ বরাবর একটা ছোট্ট দৈর্ঘ্য ছিল, সেই দৈর্ঘ্য ইন্টু আই ক্যাপ প্লাস ডিওয়াই মানে একটা ছোট্ট দৈর্ঘ্য ইন্টু জে ক্যাপ প্লাস ডিজেড মানে একটা ছোট্ট দৈর্ঘ্য ইন্টু কে ক্যাপ। তাহলে খেয়াল করো এইবার আমরা যদি এখানে সেটা রাখি ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, এই তো রাখলাম, প্লাস ডিজেড কে ক্যাপ লিখতে আমার খুব ইচ্ছা করছে বিশ্বাস করো, কিন্তু লিখলাম না কারণ লাভ নাই, এখানে কে নাই তো কোনো, ওটা থাকলেও জিরো না থাকলেও জিরো, তাই ওটা রাখলাম না। তাইলে ভাইয়া এইখানে যখন আমি আসব তখন দেখো তো 2x dx, কারণ ডট গুণনের সময় কি হয়? এই ডট গুণনের সময় কি হয়? i এর সাথে i গুণ হয়, j এর সাথে j গুণ হয়, তাহলে 2x এর সাথে dx গুণ হবে, 2x এর সাথে কি গুণ হবে? dx গুণ হবে, এবং মাইনাস খেয়াল করো 4y স্কয়ারের সাথে dy গুণ হবে। দেখো তো ভাইয়া 4y স্কয়ারের সাথে dy গুণ হবে, এই যে ডট 2x এর সাথে ডট করলাম dx, মাইনাস দিয়ে 4y স্কয়ারের সাথে গুণ করলাম কি? dy। এইবার বলো তো লিমিট কেমনে বসাবো? এইখানে কি আমি x এর লিমিট বসাবো না? dy যেখানে আছে সেখানে কি আমি y এর লিমিট বসাবো না? তাইলে ভাইয়া এখানে x এর লিমিট বসালে x এর লিমিট আমাদের কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গেছে দেখো তো, 2,3 থেকে কোন বিন্দুতে গেছে? -2,5 এ গেছে, -2,5 এ গেছে। তাহলে আমি এখানে x এর লিমিট যখন বসাবো, কারণ d এর পর x আসছে, তাহলে আমার x এর লিমিট বসাইতে হবে ভাই, আর কোনো আলাপ নাই।
তাহলে এখানে এক্স এর লিমিট বসালে এক্স এর মান কত থেকে কত পর্যন্ত 2 থেকে -2 পর্যন্ত আসবে এবং এখানে y এর লিমিট বসাবো 3 থেকে 5 y এর লিমিট বসাবো 3 থেকে 5 পর্যন্ত দেখো কারণ dy আছে তাই 3 থেকে 5 পর্যন্ত বসালাম বুঝতে পারছো এইবার আসো যে 2 ইনটু x dx মানে কত x স্কয়ার বাই 2 2 থেকে -2 মাইনাস 4y স্কয়ার dy এটা মানে কত y কিউব বাই 3 y কিউব বাই 3 3 থেকে 5 পর্যন্ত 3 থেকে 5 পর্যন্ত তাহলে এখানে এবার আসো শোনো তোমাদের যদি কখনো খাতা এরকম ইয়া বড় হয়ে যায় লেখা যদি বড় হয়ে যায় মনে করো যে ছোট করতে হবে তাহলে আমার মতো ছোট করে ফেলবা এগুলো একটু ভাইদের কাছ থেকে শিখো কিছু তো শিখো না খালি আজে বাজে কমেন্ট সো এখানে দেখো এই যে 2 ইনটু এ দেখো তো x স্কয়ার বাই 2 আছে না এখানে x স্কয়ার বাই 2 আছে 2 তো এসির মধ্যে আছে ও তো রেখে লাভ নাই এটা বাইর করে দাও তাহলে 2 বাই 2 কত আসে এখানে দেখো তো x স্কয়ারের মান যদি লেখো -2 স্কয়ার -2 স্কয়ার ওকে ঠিক আছে এবং তারপরে আমাদের 4 ইনটু এসির মধ্যে আছে বাইরে 4 বাই 3 y কিউব মানে কত 5 কিউব মাইনাস 3 কিউব দিকে একটু বাইর করে দিই বাইরে এখান থেকে আরে বেচারা খুব অপমান করতেছি বাইরে এখান থেকে আরে খুব অপমান করতেছি বাবা আয় আয় শোনা আয় থাক 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 ওকে সো তাহলে এখান থেকে 5 কিউব মাইনাস 3 কিউব এই দেখো এইটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মাইনাস 2 স্কয়ার মানে 4 তারপর আবার 2 স্কয়ার মানেও কত 4 তো কাটাকাটি করলে এটা পুরোটাই 0 হয়ে যায় তাহলে কি থাকে এখানে এই যে মাইনাস 4/3 5 কিউব মানে সম্ভবত 5 5 25 5 25 125 আমি যদি ভুল না করে থাকি এবং মাইনাস 3 3 নয় 3 27 যদি আমি ভুল না করে থাকি তো তাহলে এখান থেকে 98 98 গুণ 4 বাই ডিভাইডেড বাই 3 এই কত আসে 98 গুণ 4 ডিভাইডেড বাই 3 130.66 আরে তুখোর পোলাপান তোমরা এত তুখোর কেন বলো তো আহা আমার কথা হচ্ছে এত তুখোর হবা কেন আরে আশ্চর্য একটু বোকাশোকা হইতে পারো না একটু বোকাশোকা হবা এত তুখোর হওয়ার কোনো দরকার আছে আশা করি কেউ বুঝো নাই এই দেখো তো না বুঝলে সামনেরটায় যাব না বুঝলে সামনেরটায় যাব বুঝে গেলে তো আর সামনে যাওয়া হলো না আরে এই তো বুঝিনি গুড শাবাশ ওয়াজিফা বৃষ্টি ভেরি গুড না বুঝলে সামনের টপিকে যাব কি বলতেছে বুয়েট ক্র্যাক করার জন্য ক্র্যাক মানে তো ভাঙা তুমি বুয়েট ভাঙবা বলো তুমি কি বুয়েট ভাঙবা কয় বুয়েট ক্র্যাক করার জন্য ওকে শাবাশ বুঝি নাই বলতে হবে ভাইয়া হ্যাঁ গুড এই দেখো আরেকবার বলি তাহলে হ্যাঁ তাহলে আমরা কি করলাম যখন এবার আমাদের মানও চেঞ্জ হচ্ছে বলের দিকও চেঞ্জ হচ্ছে সরণটা আর একমুখী না সরণও কিন্তু ডিফারেন্ট সরণ 2 থেকে মানে 2 3 থেকে -2 5 এ গেছে এখন আমরা কি করলাম বল গুণ সরণ করলাম এখন সরণ তার শুধু x অক্ষ বরাবর না শুধু y অক্ষ বরাবরও না তাহলে আমরা ds নিয়ে এটা ভেঙে লিখলাম যে ds মানে তো সরণ ক্ষুদ্র সরণ মানে কি x অক্ষ বরাবর ক্ষুদ্র সরণ প্লাস y অক্ষ বরাবর ক্ষুদ্র সরণ লিখলাম তাহলে এরপরে আমি ডট গুণ করলাম করার পর একদম নরমাল অঙ্ক এতক্ষণ পর্যন্ত আমরা অঙ্ক করছি এইটুকু নিয়ে এই যে দেখো এতক্ষণ পর্যন্ত মানে আগের অঙ্ক পর্যন্ত আমরা এইটুকুতে ছিলাম শুধু আগের অঙ্কতে আমরা এতটুকু নিয়ে কাজ করছিলাম কিন্তু এইবার x অক্ষের সাথে y অক্ষ বরাবরও কিন্তু আসছে বুঝতে পারছো এইখানে আরেকটা চমৎকার জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই আসি যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে হাউমাউ করে কেঁদেও দিতে পারো যে ভাইয়া হাউমাউ করে কাঁদছি f.s হ্যাঁ ds যদি এভাবে লেখো f.ds এবং যদি ইন্টিগ্রেট করো dw কে তাহলে তো w হলো দেখো ds মানে আমরা কি বলি ds মানে আমরা বলি হচ্ছে dxi ক্যাপ একটা কাজ করি ধরো f ভেক্টর যেটা সেটাকে এভাবে লিখলাম fxi ক্যাপ প্লাস fyj ক্যাপ প্লাস fzk ক্যাপ আচ্ছা ডট ds মানে কি লেখা যায় dxi ক্যাপ ভাইয়া এগুলা কি লিখতেছেন ভাইয়া মাথার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে ভাইয়া মাথার উপরে চাপ পড়ে যাচ্ছে ভাইয়া f একটা ভেক্টর না এই ভেক্টরকে কি আমি বলতে পারি
যে এই এফ ভেক্টর সমান সমান হচ্ছে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। এই আজকে প্লিজ, আজকে 2 ঘন্টা পড়তে হবে, তোমরা প্লিজ কান্নাকাটি করো না, আমি পড়াচ্ছি না তো ভাই, এগুলো পড়া, এগুলো দেখে পড়া মনে হচ্ছে? এগুলো এই যে এক একজন নায়ক নায়িকা, এটা দেখো নাচানাচি করতেছে। এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, এটা কিন্তু লেখা যায়, কারণ যে কোনো একটা এফ ভেক্টর তার একটা আই অক্ষ বরাবর উপাংশ থাকবে, জে এর দিকে উপাংশ থাকবে, কে এর দিকে উপাংশ থাকবে, এটা তো স্বাভাবিক। তেমনি ডিএস সরণ, তাহলে ডিএক্স আই ডিওয়াই জে ডি জেড কে এরকম কিন্তু থাকবেই। এখন খেয়াল করো, আমরা এখানে যেটা পাই যখন ইন্টিগ্রেট করছি তখন দেখো এফ এক্স এর সাথে ডিএক্স গুণ হচ্ছে, এই খেয়াল করো এফ এক্স এর সাথে ডিএক্স গুণ হচ্ছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বল এক্স অক্ষ বরাবর সরণের সাথে গুণ দিলাম, প্লাস খেয়াল করো ওয়াই অক্ষ বরাবর বল ওয়াই অক্ষ বরাবর সরণের সাথে গুণ দিলাম, প্লাস জেড অক্ষ বরাবর বল জেড অক্ষ বরাবর সরণের সাথে গুণ দিলাম। এই দেখো কি করলাম আমরা এখানে, বলো যে কৃত কাজ মোট যে কৃত কাজ সেটা সমান সমান কি হচ্ছে, দেখো আমরা যখন কাজের সংজ্ঞা পড়ছিলাম কি পড়ছিলাম বলো তো, যেদিকের বল সেদিকের সরণ ততটুকু সরণ নেওয়া লাগবে, যেই দিক বরাবর বল নেব ততটুকু আমাদের সরণ নেওয়া লাগবে। তো এখানে আমরা আসলে সেই কাজটাই কিন্তু করছি। দেখো এটা হলো এক্স অক্ষ বরাবর বল ইনটু জাস্ট এক্স অক্ষ বরাবর সরণ কত সেটুকু, এটা হলো ওয়াই অক্ষ বরাবর বল এবং এটা জাস্ট ওই ওয়াই অক্ষ বরাবর সরণ কতটুকু, এটার গুণফল। এরপরে এটা জেড অক্ষ বরাবর বল জেড অক্ষ বরাবর সরণ। তাহলে দেখো আমাদের মূল যে সংজ্ঞা ছিল বল ইনটু বলের দিকে সরণ, সেটাকে আমরা কাজ বলতাম, এখানেও কিন্তু তাই করছি। সো বলটা জাস্ট এখানে ত্রিমাত্রিক, আমরা এক্স অক্ষ বরাবর বলের সাথে এক্স অক্ষের সরণটুকু গুণ দিয়ে একটা কাজ বের করলাম, ওয়াই অক্ষ বরাবর বলের সাথে ওয়াই অক্ষ বরাবর সরণকে গুণ দিয়ে একটা কাজ বের করলাম, জেড অক্ষ বরাবর বলের সাথে জেড অক্ষ বরাবর সরণের গুণ দিয়ে একটা কাজ বের করলাম। তাহলে মোট কাজ কত? এক্স অক্ষ বরাবর বলের জন্য কাজ যোগ ওয়াই অক্ষ বরাবর বলের জন্য কাজ যোগ জেড অক্ষ বরাবর বলের জন্য কাজ। বুঝতে পারছো? সো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বলের জন্য কাজ, এক্স অক্ষ বরাবর বলের জন্য কাজ, এক্স অক্ষ বরাবর বলের জন্য কাজ। তারপর এটা কি? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বলের জন্য কাজ, ওয়াই অক্ষ বরাবর বলের জন্য কাজ। ঠিক একইভাবে পরেরটা হচ্ছে জাস্ট আমাদের জেড অক্ষ বরাবর বলের জন্য কাজ, এটা হলো জেড অক্ষ বরাবর বলের জন্য কাজ। দেখো আশা করি বুঝতে পারছো। ওকে, পরের প্রশ্ন। এইটা একটা অস্থির ম্যাথ, আমাদের সম্ভবত এটার পরে আর একটা ম্যাথ আছে, ও না এটার পরে আর 2টা ম্যাথ আছে। একটু তুলে ফেলো, হ্যাঁ একটু কষ্ট করো, কারণ আমি রোববার তো ক্লাস নিতে পারবো না, রোববার তোমাদের ছুটি, রোববার ওই যে গ্র্যান্ড সেলিব্রেশন আছে, তো এটার জন্য আজকে একটু কষ্ট করে ফেলো, ঠিক আছে? তুলে ফেলো তাড়াতাড়ি, প্রশ্ন তুলে ফেলো। অনেক কষ্ট, তাই না? মাথায় অনেক মানে চাপ পড়ে যাচ্ছে না? ভাইয়া আপনার এজ কত? এটা হচ্ছে কালকেই তো হিসাব করলাম, 17 বছর বয়স। তোলো 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 তোলো, তোলা হয়েছে বাচ্চারা? ভাইয়া আপনি আমার মতো গরিব মানুষের কমেন্ট পড়েন না। আরে ভাই এ কি, এই যে বলছে ভাই একটু ফাস্ট পড়ান। হ্যাঁ আমি 2x স্পিডে দেখতে দেখতে তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, ক্লাস 2x স্পিডে দেখতে দেখতে তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। জোস। দেখো পরের প্রবলেমটায় আমরা যাই, চলো ফাস্ট পড়াইতে বলছে একদম ফাস্ট ফাস্ট ফাস্ট। একটা বল কাজ করছে, খেয়াল করো এইবার আমাদের এই ম্যাথটা আগেরটার থেকে আরেকটু অ্যাডভান্সড। দেখো এফ এর একটা মান দেওয়া আছে, এফ সমান সমান এক্স ওয়াই কিউব আই ক্যাপ মাইনাস ওয়াই এক্স কিউব জে ক্যাপ। খেয়াল করছো কত সুন্দর একটা বল, দেখো দেখে কিন্তু ভালো লাগতেছে, মনের মধ্যে একটা মৌমাছি উড়ু উড়ু করছে। আমাদেরকে বলছে কৃতকাজ বের করতে, একটু দেখে নাও পরে তোলো খাতায়। সো আমরা কি করব, এফ
ডট ডিএস করে ফেলবো না? এফ ডট ডিএস করে ফেলবো, বলো এফ ডট ডিএস করে ফেলবো। সো তাহলে দেখো এফ এর যে ভ্যালুটা সেটা কি ছিল, আমরা লিখলাম এখানে একরকম এক্স কিউব এক্স ওয়াই কিউব আই ক্যাপ মাইনাস ওয়াই এক্স কিউব জে ক্যাপ। এই দেখো আমরা এখানে এফ লিখলাম। এখন বলো তো ডিএস মানে কি? ডিএস মানে কি? ডিএস মানে হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। দেখো এই পর্যন্ত তো বুঝছি। আমাদের তো ভাই এটা লাগবে না, এটার তো কোনো দরকার নেই, এটাকে আমরা কেটে দিই, কারণ এটা তো ওই পাশে শূন্য, তো আলটিমেটলি জিরোই চলে আসবে। খালি খালি তোমাদের পেজ বাঁচানোর দায়িত্ব তো আমার, ওইটুকু লিখো না। এখন আসো একইভাবে যখন আমি এটা করতে যাব তখন দেখো একটা বিপদ, এক্স ওয়াই কিউব ডিএক্স চলে আসছে, ভালো কথা। আই এর সাথে আই এর ডট গুণ করলাম, কি অসাধারণ। তারপর দেখো ওয়াই এর সাথে এক্স কিউব, এরপরে ডিওয়াই, দেখছো? দেখো ওয়াই এর সাথে এক্স কিউবের সাথে ডিওয়াই গুণ করলাম। এখন বলো তো আমাদের কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছি? 0 0 থেকে 3 9 বিন্দুতে যাচ্ছিলাম। তাহলে আমাদের এক্স এর এইখানে আমি কার লিমিট বসাবো ভাইয়া? দেখো এখন পর্যন্ত নতুন কিছু করি নাই কিন্তু, যা বল ছিল স্মরণ ছিল, বলের সাথে এক্স এর আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, জাস্ট এইটুকু করছি। এখন দেখো যখন স্মরণ বের করছো মানে লিমিট বসাবা, সো লিমিটটা তখন কি, এখানে ওয়াই আছে এক্স আছে, কারটা দেখে লিমিট বসাবা? এদের দিকে তাকাবোই না, কার দিকে তাকাবো? ডি এর পরে যে আছে তার দিকে তাকাবো। তাহলে এখানে এক্স এর লিমিট কত ভাইয়া? 0 থেকে 3 পর্যন্ত না? তাহলে এখানে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, এটা হলো এক্স এর লিমিট। এবং ওয়াই এর লিমিট কত? 0 থেকে 9 পর্যন্ত। তাইলে ভাইয়া এখানে 0 থেকে 9 পর্যন্ত এটা হলো ওয়াই এর লিমিট। দেখো এই পর্যন্ত আমরা বুঝছি, ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছি, ক্লিয়ার? সহজ বুঝছি। আচ্ছা এবার ছোট্ট বন্ধুরা একটা মহা মুসিবতে পড়ছি। বলো তো আমাদের এখানে ওয়াই কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? বলো তো এই ওয়াই কি আসলে কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? বলো ওয়াই কি কনস্ট্যান্ট? ওয়াই একটা ভ্যারিয়েবল না? ওয়াই একটা ভ্যারিয়েবল। তাইলে ভাই এই ভ্যারিয়েবলটা এক্স এর সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে এই ভ্যালুটা আমার এখানে জানা লাগবে। দেখো তো এই ওয়াই কিউবটা, এই ওয়াইটা এক্স এর সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তা না হলে তো আমি ওয়াই তো ভ্যারিয়েবল, আমি তো এটাকে কনস্ট্যান্ট বলে বাইরে রেখে দিতে পারি না, তাই না? এই ওয়াই কিউব যেটা আছে এটা তো একটা ভ্যারিয়েবল, এটা তো অবস্থানের সাথে সাথে এক্স এর মান চেঞ্জ হচ্ছে, ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে। তাহলে ওয়াইকে তো আমি এখানে অবশ্যই কনস্ট্যান্টের মতন বাইরে নিয়ে তারপর এক্স ডিএক্স করে করবো, এত মজা না, করা যাবে না। এখানেও দেখো একটা ঝামেলা, এটা ডিওয়াই এক্স কিউব এসে বসে আছে, এটা ভেজাল। এক্স কিউবকে বাইরেও সরাতে পারতেছি না, কারণ ও তো আমাদের কি, ও হচ্ছে আমাদের গেস্ট, তো বাইরে রাখা যাবে না, এটা ভ্যারিয়েবল। তাইলে আমরা এইখানে কি করতে পারি? দেখো আমাদের একটা সুন্দর একটা সমীকরণ দেওয়া আছে, y সমান সমান এক্স কিউব। বলা আছে যে আমাদের যে বস্তুটা, সেই বস্তুটা এইরকম একটা পথ মেনটেন করে চলে। আমি একটু পরে আরো ডিটেলসে বলবো, একটু আগে দেখে নেই ম্যাথটা কিভাবে করে। ঠান্ডা মাথায় দেখো, এরকম একটা সমীকরণ দেওয়া আছে না? তাহলে আমি কি করব জানো? এইখানে আমার যে আবর্জনাটা সেইটাকে আমি এই সমীকরণ দিয়ে রিপ্লেস করব। এইখানে আমার যে আবর্জনা আছে তাকে আমি এই সমীকরণ দিয়ে রিপ্লেস করব। তো এখানে আমার আবর্জনাটা কে? ওয়াই কিউব না? বলো তো ওয়াই কিউব মানে তাইলে এক্স দিয়ে প্রকাশ করতে চাইলে সেটা কত হবে? এক্স টু দি পাওয়ার 9, তাই না? ওয়াই কিউব মানে এক্স টু দি পাওয়ার 9। তাহলে আমি এখানকার যে আবর্জনাটা আছে, কারণ ও তো আমি সরাতে পারতেছি না, কনস্ট্যান্ট বলে সরাতে, কনস্ট্যান্ট না তো সরাতে পারছি না, আবার এটা ভ্যারিয়েবল, তাহলে আবর্জনাকে সরানোর জন্য আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে এটা প্রকাশ করতে হবে। তাহলে এই জন্য ওয়াই কিউব সমান এক্স টু দি পাওয়ার 9 নিয়ে আসলাম। তাহলে দেখো এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স মাইনাস, দেখো তো ওয়াই এক্স কিউব। এক্স কিউব মানে কি ছিল ভাইয়া? এক্স কিউব মানে ওয়াই ছিল, এখানে আবর্জনা কে? এক্স আবর্জনা না এখানে? তাহলে এক্স কিউব সমান ওয়াই যদি বসাও তাহলে ওয়াই ইন্টু ওয়াই ডিএক্স, ওয়াই ডিওয়াই। দেখছো? এখন বলো তো আমরা ম্যাথ করতে পারবো না? এখন কি আমরা ম্যাথ করতে পারবো না? তাহলে এটা কত হবে? এক্স টু দি পাওয়ার 10 ডিএক্স 0 থেকে 3, আমি আর করে দিব না এটা, হ্যাঁ নিজেরা করবা।
0 থেকে 9 কত হবে y স্কয়ার dy। ভাইয়ার পেজ শেষ হয়ে গেছে তো এই জন্য ভাই আর করতে পারছে না, বুঝতে পারছো? কিন্তু তোমাদের তো খাতায় অনেক পেজ, তোমরা খাতায় করো। দেখো আমি কিন্তু করতেই পারতাম, কিন্তু করলাম না, কারণ এই যে দেখো লেখার জায়গা নাই। উফ, কি কোথায় লিখবো বলো। দেখো তাহলে আমরা কি কারণে এখানে y সমান সমান x কিউব বসালাম? ভাইয়া এখানে কি যুক্তিটা কি, যুক্তিটা কি, কেন আমি এখানে y সমান x কিউব বসাতে যাব? এইটা তো ভাই একটা ফোর্স ছিল, xy কিউব তো একটা ফোর্স, এইটা তো একটা ফোর্স। এখানে কেন আমি মানে ওয়াইটাকে সরাতে যাব বলো তো? আমাদের যে বস্তুটা, সেই বস্তুটার কথা বলেছে, এবার একটু মনোযোগ দাও প্লিজ। বলে দিছে y সমান সমান x কিউব একটা বক্ররেখা বরাবর সে চলছে। আমাদেরকে বলে দিছে যে বস্তুটা এইরকম একটা বক্ররেখা মেনটেন করে চলছে। এখন বলো তো, তুমি যদি চাও, একটু খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, আমাদের বস্তুটা এরকম একটা পথে চলছে, এটুকু তো বুঝছো? y সমান x কিউব মানে এরকম একটা গ্রাফ হয়। সো আমাদের বস্তুটা এইরকম একটা পথ মেনটেন করে চলছিল, এইরকম একটা পথ মেনটেন করে চলছিল। এখন বলো তো, তুমি এখানে যখন তোমার একটা ফোর্সের সমীকরণ দেওয়া আছে, তুমি কি চাইলে এই পয়েন্টে বল কত কাজ করছে সেটা বের করতে পারবা না? যদি তোমাকে দিয়ে দেয় এইটুকুর মান হচ্ছে 2,10 সাপোজ, তাহলে কি তুমি এখানে x এর মান 2, y এর মান 10 বসাই এই বিন্দুতে কত বল কাজ করছে বের করতে পারবা না? তোমাকে যদি বলে এই পয়েন্টের বল বের করো, তাহলে বের করতে পারবা না? তোমাকে যদি বলে এই পয়েন্টের বল বের করতে, তাহলে বের করতে পারবা না? পারবা। কিন্তু এই পয়েন্টের বল বের করে তোমার লাভ নাই। কেন? কারণ তোমার বস্তু তো ভাই এই দাগের উপরে আছে, বস্তুগুলা আছে এই দাগের উপরে, বস্তুগুলা আছে এই কার্ভের উপরে, বস্তুগুলা আছে এই কার্ভের উপরে। তাহলে তোমার এই পয়েন্টের বলগুলা বের করা লাগবে, যে এই পয়েন্টে মানটা কত, এই পয়েন্টে বলের মানটা কত, কারণ বস্তু আছে এখানে, তুমি কি এখানে বল প্রয়োগ করলে হবে নাকি? তাহলে যেই পয়েন্টে বস্তুগুলো আছে সেই পয়েন্টে বলগুলা কত সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে বস্তুটা তো আছে y সমান সমান x কিউব সমীকরণ অনুযায়ী কার্ভের উপরে, এই কার্ভের উপরে আছে। এই কারণে আমি কি করলাম, যেখানে y কিউব আছে এই সমীকরণের সাহায্য নিয়ে যে y কিউব মানে x এর মান কত হয় সেইটা আমরা এখানে বসালাম, সেটা আমরা এখানে বসালাম। তাহলে আমরা কিন্তু দেখো একদম এই পয়েন্টের বলগুলা কত সেইগুলো আমরা বের করলাম। যখন আমি y কিউব সমান x টু দি পাওয়ার 9 বসাচ্ছি, তখন কিন্তু আমি একদম এই দাগের উপরের যে সমস্ত পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলার মানে সেই পয়েন্টগুলাতে প্রযুক্ত বল কত সেটা বের করছি। বুঝতে পারছো? দেখো তো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আবার বলি, এটা একটু জটিল, চিন্তা করো না, মানে এটা না বুঝতে পারলে ভয় পেও না প্লিজ, কারণ এই এই পর্যন্তই রাখলে ভালো হতো। কিন্তু যেহেতু এই কনসেপ্টটা খুবই সুন্দর, কেন আমি এখানে এই ফোর্সের জায়গাতে y কিউবের জায়গায় কি কারণে, কি এমন ঠেকা পড়ছে আমার, আমি y কিউবের জায়গায় x টু দি পাওয়ার 9 বসাবো ইন্টিগ্রেশন করার জন্য? ইন্টিগ্রেশন খালি ম্যাথ মিলানোর জন্য আমি করতেছি না। এখানে ফিজিক্সের ব্যাখ্যাটা কি, যে এক্স ওয়াই কিউবের জায়গায় কেন আমি x টু দি পাওয়ার 9 বসাচ্ছি, কেন আমি এই সমীকরণটা ফলো করতেছি? কারণ আমার বস্তুটা তো ভাইয়া এই সমীকরণ বরাবর চলতেছে। তাহলে আমি যদি যে কোনো র্যান্ডম এইখানকার বল বের করে এখানে বসাই, y এর মান এমন একটা কিছু দিলাম যেখানে আমার বস্তুই নাই, তাহলে কি হবে? তাহলে আমার কি এই বস্তু যেই লাইনের উপরে আছে সেই লাইনের উপরে যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে তো আমার ফোর্স বের করে বসাতে হবে। এই জন্য আমরা এই সমীকরণটা ফলো করে তারপরে লিখলাম। বুঝতে পারছো? দেখো তো এইটুকু কি বুঝেছো কিনা? সাব্বাস, এত তাড়াতাড়ি বুঝে গেলে তো সমস্যা। এই কি কোথায় বলবে যে ভাইয়া বুঝি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ এইগুলো থাকবে কমেন্ট, তা না করে বলে বুঝছি। এটা কোনো কথা? হ্যাঁ সাব্বাস, এই যে এএনএম নাসিম, ভেরি গুড, বুঝছি, গুড। তাহলে এটা যদি বুঝে যাই, এবার এই প্রবলেমটা একটু করি চলো। এইখানে আমাদের কি বললে, এটা আরো সহজ। আমাদের একটা বল দেওয়া আছে, খেয়াল করো, একটা কেমন একটা বল জানি দেওয়া আছে, দেখো y i ক্যাপ দেওয়া প্লাস x j ক্যাপ দেওয়া। দেখছো কেমন একটা বল যেন? আচ্ছা যাও, এটাই লাস্ট অঙ্ক। হ্যাঁ, আমি পরের অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, এই পরের অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিব। এই অঙ্কটা দেখো এবং নেক্সট ক্লাসে সলভ করে দেবো, চিন্তা করো না। এখানে আমাদের বললো একটা কণার উপরে এই পরিমাণ বল কাজ করছে, বলটির কারণে কণাটা সরল রৈখিক পথে মূল বিন্দু থেকে এই বিন্দুতে গেল, কৃত কাজ কত? ভাই আমি ভাই অত কিছু বুঝি না ভাই, ডাব্লিউ সমান সমান আমরা জানতাম ভাই এফডিএস, এফডিএস আমরা জানতাম ভাই, আপনি এগুলো এইসব ইয়া বাদ দেন, ভেজাল বাদ দেন।
তো এফ মানে কত? এফ মানে হচ্ছে ওয়াই ইন্টু আই ক্যাপ প্লাস এক্স ইন্টু জে ক্যাপ, এবং ডিএস মানে কত ভাই? ডিএস মানে তো ভাই আমরা লিখতাম ছোটবেলায় ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে ম্যাথ বের করে ফেলতে পারবো। এই যে ওয়াই আই ক্যাপ আর ডিএক্স আই ক্যাপ দুইটা ঠাস ঠাস গুণ করে দিব, কারণ ডট গুণ আছে। ওয়াই ইন্টু ডিএক্স লিখবো প্লাস এক্স ইন্টু ডিওয়াই লিখবো। আয় হায়, আয় হায়, এটা বুঝলাম যে বলটা নাকি মূল বিন্দু থেকে দুই দুই বিন্দুতে গেছে। কোত্থেকে কোথায় গেছে? মূল বিন্দু থেকে কোথায় গেছে? 2,2তে গেছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, 0 থেকে গেছে কোথায়? 2তে। এক্স এর ইয়াটা লিখছি, কিন্তু এক্স এর লিমিটটা বসাচ্ছি এখানে, ডিএক্স আছে। ডিওয়াই মানে ওয়াই এর লিমিট বসাবো। ওয়াই কোথায় থেকে কোথায় গেছে? 0 থেকে 2তে গেছে, 0 থেকে 2 এ গেছে। সব ঠিক আছে ভাই, কিন্তু ভেজালে পড়লাম না এখানে? দেখো তো, ওয়াই ডিএক্স আর এটা এক্স ডিওয়াই, আমি কি এটা ইন্টিগ্রেট করতে পারবো? এটা কি ইন্টিগ্রেট করতে পারবো? না, কারণ এগুলো তো ভ্যারিয়েবল, আবার এগুলোর সাথে এক্স এর কোনো সম্পর্ক আমরা জানিও না। তাইলে আমাদের কি আগের মতন সমীকরণ দেওয়া আছে ওয়াই সমান সমান এক্স কিউব, যে আমরা এখানে এক্স কিউব বসাই দিব, এক্স টু দি পাওয়ার 9 বসাই দিব, এরকম করতে পারতেছি? কোন পথে বস্তু গেছে এটাও তো আমরা জানি না। তাহলে এখন উপায় দেখো, প্রশ্নে একটা সুন্দর ডেটা দেওয়া আছে, প্রশ্নে একটা সুন্দর কথা বলা আছে। কি সুন্দর দেখলে, মানে তোমার মানে কান্না চলে আসবে আবেগে। বলটির কারণে কণাটা সরল রৈখিক পথে মূল বিন্দু থেকে 2 বিন্দুতে গেছে, তার মানে এইটা এইরকম একটা পথে গেছে। খেয়াল করো, এটা হলো 0,0 বিন্দু এবং এটা হচ্ছে 2,2 বিন্দু। এই দেখো, এটা 0 0 এবং এটা কত? এটা হচ্ছে 2,2 বিন্দু। এই দেখো, এই পথে গেছে না? আমাদের পথটা যেহেতু বলা আছে ভাইয়া, আমাদের যেহেতু পথটা বলা আছে সরল রৈখিক পথ, তাহলে একটা কাজ করি, চলো আমরা এবার সমীকরণটা বানাই। আগের বার যেমন সমীকরণ আমাদেরকে দেওয়া ছিল y সমান এক্স কিউব, এইবার আমাদের দেওয়া নাই, তাহলে আমরা এবার নিজের দায়িত্ব নিজেরা তুলে নিলাম কাঁধে, যে আমরা সরল রেখার যে সমীকরণটা হয়, মানে ওর যে গতিপথের সমীকরণটা, সেই সমীকরণটা চলো আমরা এবার বের করে নেই। তাহলে ভাই বের করলে তো এটা সহজ, এটা তো সবাই পারছো, যে ঢাল সমান সমান কি হবে? ঢাল সমান হচ্ছে 2 - 0 মানে ডেল ওয়াই বাই ডেল এক্স, ঢালের মান আসতেছে 1। তাহলে y সমান সমান mx প্লাস c, এই সমীকরণে c এর মান তো ভাইয়া 0, মূল বিন্দুগামী সরলরেখা যেহেতু, তাহলে y সমান সমান x। এই দেখো, আমরা সুন্দর একটা সমীকরণ পেয়ে গেলাম। এটা কিসের সমীকরণ? এটা ওর সরণের সমীকরণ বা ওর গতিপথের সমীকরণ। খেয়াল কর, তুমি কিন্তু চাইলে এই পয়েন্টে বল কত বের করতে পারো, বের করে এখানে বসাইলা, কিন্তু লাভ হবে? ওই বলটা কি বস্তুর উপর কাজ করছে? আরে ভাই, বস্তু যদি থাকে তোমার এই লাইন বরাবর, তুমি এইখানে বল প্রয়োগ করলে কাজ আছে কোনো? তোমাকে তো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। তাহলে বস্তু যদি চলে এই দাগ বরাবর, বস্তু যদি চলে এই দাগ বরাবর, তাহলে কি এই দাগের উপরে যে বলগুলা কাজ করছে, এই দাগের উপরে যে বলগুলা কাজ করছে, সেই বলগুলা নিয়ে না তোমার খেলা। তাইলে আমি এখানে y এর মান আন্দাজে বসালে হবে না, x এর মান আন্দাজে বসালে হবে না, y এর মান তুমি এখানে এখানে বসালে তো হবে না। তোমাকে বসাতে হবে বস্তু যেই পথ বরাবর যাচ্ছে, সেই পথ বরাবর তোমাকে এখানে y আর x বসাইতে হবে। তাহলে এই জন্য যেহেতু বস্তুটা এই সমীকরণটা মেইনটেইন করে চলে, তাহলে আমরা y এর জায়গায় লিখে দিতে পারি না x dx প্লাস x এর জায়গায় লিখে দিতে পারি না y dy, y dy। তাহলে এটা কত হবে? 0 থেকে 2, এটাও কত হবে? 0 থেকে 2। তাহলে এটা তারপর হিসাব নিকাশ করবা কত কি হয় না হয়। পারবা না? সহজ। ভেরি গুড, ভেরি গুড। অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর মনোযোগের জন্য। সো আমরা এই প্রবলেমটা খুবই ফ্যান্টাস্টিক একটা প্রবলেম, এটা আমি হোমওয়ার্ক দিয়ে গেলাম, খুবই সুন্দর একটা প্রবলেম। নাকি এটা করাই দিব? না, চিন্তা করো একটু, নিজের একটু মাথা খাটাও। হ্যাঁ, মাথা খাটায় ডিসকাশন গ্রুপে আমারে মেনশন করে একটা ইয়া করে দিবা, ছবি তুলে সলভ করে দিবা। যদি হয় তাহলে আমি বলে দিব যে হয়েছে, আর তাছাড়া নেক্সট ক্লাসে আমি নিজেই সলভ করে দেবো, চিন্তা করো না। এখানে দেখো একটা বল দেওয়া আছে, বলছে বলটার কারণে বস্তুটা প্রথমে এত থেকে এত বিন্দুতে গেল এবং তারপরে এত বিন্দু থেকে এত বিন্দুতে গেলে মোট কৃত কাজ কত নির্ণয় করো। সো মজার একটা ম্যাথ, এটা নিজের একটু চেষ্টা করবা। সহজ, মানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই পারবা, কোনো প্যারা নাই বস, কোনো প্যারা নাই। সো এখানে এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা নিজেরা একটু চেষ্টা করে সলভটা আমাকে দেখাইও, ডিসকাশন গ্রুপে দিলেই হবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। শেষ করলাম, দেখা হবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার।
শোনো, আগামী শুক্রবারের আগে অবশ্যই এই ক্লাসটা একবার রিভিশন দিয়ে এসো, তা নাহলে এই ম্যাথটা আমি জীবনে বুঝাইতে পারবো না। আর এই ক্লাসটার আগে অবশ্যই, নেক্সট ক্লাসের আগে এই ক্লাসটা একবার একটু রিভিশন দিয়ে এসো প্লিজ। আগামী শুক্রবার যেহেতু ক্লাস, নাহলে এক সপ্তাহ সব ভুলে যাবা। আর এই ক্লাসটায় যেহেতু নতুন নতুন কিছু টপিক ছিল, চেষ্টা করো এখনই 10 মিনিট একটু রিভাইজ করে ফেলার, এখনই 10টা মিনিট সময় দিয়ে একটু রিভাইজ করে ফেলো। কালকে সকালে উঠে আরেকবার রিভাইজ দিবা, 10 মিনিট সময় দিবা, মাত্র 10 মিনিটে পুরো ক্লাসটা একবার জাস্ট চোখ বুলে যাবা, কোথায় কি করছো কোথায় কি করছো, ওকে ডান। সকালবেলা উঠে কোথায় কি করছে কোথায় কি করছে কোথায় করছে, ওকে ডান। মানে চোখের দেখা বলতে একটু বুঝে বুঝে তারপরে দেখে দেখে আগাবা, যে হ্যাঁ ঠিক আছে এটা পারবো পারবো, এটা পারবো 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 পারবো, এরকম। তাহলে দেখবা মাথা একদম গেঁথে যাবে, মনে থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দোয়া করো আমার জন্য। ফেসবুকবাসী আল্লাহ হাফেজ।